যৌতুক বিরোধী আন্দোলনের পেজে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা বরাবরই যে টক শো করে আসলে আমাদের তরুণ প্রজন্মকে বিভিন্ন আলোচনায় যুক্ত করতে চাই এবং সেই সাথে বার্তাও পৌঁছে দিতে চাই। তো তেমনই একটি আসলে টক শো নিয়ে আমরা উপস্থিত হয়েছি আজকে। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের মানে রাজনীতিতে আসলে নারী নেতৃত্বের সংকট সমাধান কোন পথে। তো সেটি আমাদের আসলে এই বিষয়টি নির্বাচন করার উদ্দেশ্য হচ্ছে যে যে আমাদের প্রান্তিক যে নারীগুলো রয়েছে, বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ে আসছে, তো ডিসিশন মেকিং বা পলিসি এবং হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ যে তাদের ক্ষেত্রে তাদের আমরা অনেকটা আসলে পিছিয়ে থাকতে দেখি। তো সেটিকে অ্যাড্রেস করার জন্যই এর পাশাপাশি আমাদের যারা অন্য নারীরা রয়েছেন তাদেরকে নিয়েও। তো আজকের আমাদের এই টক শোতে অতিথি হিসেবে আছেন অমর্ত্য রায় দাদা, সাবেক সভাপতি ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো এর পাশাপাশি আমাদের আরেকজন অতিথি সুদর্শন রায়ন, সিনিয়র সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিনাজপুর মেডিকেল কলেজ। তো তিনি একটু রাস্তায় থাকার কারণে একটু লেট হচ্ছে। তো শুরুতেই আমরা আমাদের প্রোগ্রামে যাচ্ছি। অমর্ত্য রায় দাদা, আপনার কাছে। দাদা, কেমন আছেন আপনি? তো ভালো আছি, সুকান্ত। যে যে বিষয়টি আসলে দাদা আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে যে মানে আমাদের বর্তমান বা বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় আসলে নারীদের যে অংশগ্রহণ, তো সেটিকে আসলে আপনি মানে কিভাবে মূল্যায়ন করেন, বা আপনার যে দৃষ্টিভঙ্গি বা আপনার যে দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম সেটির ভিত্তিতে আসলে। এখানে হচ্ছে যে নারীদের রাজনৈতিক ভাবে নারীদের যে অবস্থান সেটা তো আসলে একে শুধু রাজনৈতিক ভাবে দেখলেও হয় না। মানে আমাদের বাংলাদেশে প্রথমত বাংলাদেশের শিক্ষা খাতের যে হাল ও কি কথা, মানে আমরা সারা বাংলাদেশে এই মুহূর্তে যদি আমরা দেখি যে প্রাথমিক শিক্ষার পরে বিভিন্ন আর্থসামাজিক কারণ, দারিদ্রতার কারণ, নানান কারণেই নারী শিক্ষার্থীরা ঝরে পড়েন। এবং পাশাপাশি দেখা যায় যে অনেক এখনো বাল্যবিবাহ বাংলাদেশে এখন এক্সিস্ট করে বিভিন্ন অঞ্চলেই, কম হোক বেশি হোক। তো সবকিছু মিলিয়ে এই আর্থসামাজিক প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে আমাদের এই মুহূর্তে যে শিক্ষা পরিস্থিতি, এই মুহূর্তের যে অর্থনৈতিক পরিস্থিতি, এবং একই সাথে সেই পরিস্থিতির সাথে যেহেতু নারীদের রাজনৈতিকভাবে নারীদের অংশগ্রহণের আলাপ, তো সেই জায়গায় রাজনৈতিক সংস্কৃতির আলাপও আসে যে আমাদের পলিটিক্যাল কালচার আসলে কেমন। তো আমাদের পলিটিক্যাল কালচার যেহেতু আসলে অনেক বেশি ক্ষমতা নির্ভর, তো সেই ক্ষমতা নির্ভর পলিটিক্যাল সংস্কৃতির মাঝখানে আমাদের নারী পুরুষের যে সমতা বিধানের যেই ব্যবস্থা, সেই ব্যবস্থা যেহেতু শিক্ষা খাত সহ অন্যান্য খাতেও বিরাজ করছে না, তো স্বাভাবিকভাবেই নারী পুরুষের অংশগ্রহণ রাজনৈতিক ভাবে বিরাজ না করাটাই মানে এই পরিস্থিতিতে স্বাভাবিক। মানে এটা কোনোভাবে অস্বাভাবিক। হ্যাঁ, আমাদের কাছে অনেক অবাক করা ব্যাপার, যেহেতু আমরা জুলাই ও গণ অভ্যুত্থানে আমরা দেখেছি যে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে, প্রতিটা ক্যাম্পাসে, শিক্ষাঙ্গনে নারী পুরুষ সবার অংশগ্রহণ, নারী শিক্ষার্থী পুরুষ শিক্ষার্থী সবার অংশগ্রহণ। তো সেই জায়গায় আমরা জুলাইয়ের পরে দেখলাম যে সেই যারা অংশগ্রহণ করেছিলেন নারী শিক্ষার্থীরা, তারাও অনেকাংশে পিছিয়ে গেছেন, বা তারাও অনেকাংশে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়ে চুপ হয়ে গেছেন। এক ধরনের কণ্ঠহীনতার যেই পরিস্থিতি, সেই পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি আর কি। ধন্যবাদ দাদা। তো মানে আমরা আসলে যেটি মানে বিশেষ করে আমি যদি আমার বিশ্ববিদ্যালয়ের কথায় আসলে দেখি যে বিশেষ করে প্রত্যেকটি মিছিলে আসলে নারীদের একটি মানে মানে সবসময় অংশগ্রহণ ছিল এবং সম্মুখ সারিতে। তো আমরা পরবর্তীতে দেখলাম যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে সেই নারীরাই অনেকটা মানে দূরে সরে গেল, বা তাদেরকে আসলে একটা সিস্টেমেটিক ওয়েতে দূরে মানে সরিয়ে দেওয়া হলো। তো বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা যে কালচারটা দেখলাম, তো সেটি কি মানে সেটি আসলে আরো মানে নারী নেতৃত্বে আসলে অন্তরায় কিনা, বা আপনি এটাকে আসলে কিভাবে দেখেন? আগস্টের পরে তো মানে 5 আগস্টের আগে ছাত্রলীগের যেই কালচার ছিল, ছাত্র রাজনীতিতে ছাত্রলীগের যে কালচার বা আওয়ামী লীগের যে কালচার ছিল, সেই কালচার গুলা বিশ্ববিদ্যালয়ে যে প্র্যাকটিস গুলো ছিল, সেই প্র্যাকটিসে আমরা দেখতাম যে নারীদের অন্যভাবে অবদমিত করা হতো। তো 5 আগস্টের পরে ডাইমেনশনটা পাল্টাইছে, কিন্তু অবদমিত করার চেষ্টাটা একই। যেমন 5 আগস্টের পরে আমরা দেখলাম যে 5 আগস্ট পর্যন্ত যেই নারীদেরকে সামনে রাখা হলো এক প্রকার ঢালের মতো করে, মানে প্রতিপক্ষের আঘাত থেকে বাঁচতে একবার কৌশল হিসেবেও মনে মনে হয়েছিল আর কি, একবার কৌশল হিসেবেও এইটা ছিল, কিংবা একবার সঙ্গতিও ছিল নারীদের। কিন্তু সেই জিনিসগুলোর পাশে রেখেও যদি বলি যে নারীদের অবস্থান, আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাস গুলোতে, প্রতিটা ক্যাম্পাসেই অনলাইন স্ফেয়ারে যে পরিমাণ স্লাট শেমিং করা হয়েছে নারীদের ধরে ধরে, নারী নেত্রীদের, কিংবা তাদের ব্যক্তিগত জীবন, কিংবা তাদের ফ্যামিলি জীবন, কারো ফ্যামিলি যদি আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ডের হয়,
সেই নারী যদি জুলাই যোদ্ধাও হয়ে থাকেন, তারপরও তার এক প্রকার পারিবারিক যেই উত্তরাধিকার, সেই উত্তরাধিকারের প্রশ্নের সম্মুখীন হওয়া, কিংবা তাকে অন্যভাবে নিগৃহীত করা। তো এরকম অনেক ধরনের ঘটনা ঘটার কারণে আমরা ক্যাম্পাসগুলোতে এক প্রকার দেখলাম যে 6 মাস, 7 মাস, 1 বছরের মধ্যে পুরো যে নারী নেতৃত্ব আমরা জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে পেলাম, তারা হঠাৎ করে কণ্ঠহীন হয়ে গেল বা তারা হঠাৎ করে চুপ হয়ে গেল। এবং এইটা আমরা জাতীয় পরিস্থিতিতেও দেখলাম, যে জাতীয় রাজনীতিতেও দেখলাম যে আমরা নারীদের কণ্ঠস্বর, এবং একই সাথে এখানে আমরা খেয়াল করলাম যে বিশ্ববিদ্যালয়গুলোতে, যেহেতু বিশ্ববিদ্যালয় পেজগুলোতে নারীদের এক প্রকার অবদমিত করা হয়, এবং একটা নির্দিষ্ট গোষ্ঠী, যেহেতু জুলাইতে ডানপন্থী শক্তিদের একটা অংশগ্রহণ ছিল, ভালো রকম অংশগ্রহণ ছিল, সেই অংশগ্রহণের মধ্য দিয়ে তারা যেটা করলেন, তারা হাইজেক করার চেষ্টা করলেন পুরো সাফল্যটুকুকে, এবং পুরো সাফল্য হাইজেক করে তারা নারীদেরকে তাদের যেই মতাদর্শিক যেই জায়গা, সেই মতাদর্শিক জায়গা থেকে তারা নারীদেরকে এক প্রকার, নারীরা ঘরে থাকবে, নারীরা বাইরে যাবে না, নারীদের এই অবস্থানকে স্পেসিফিক করা বা অবস্থানকে নির্দিষ্ট করার মধ্য দিয়ে তারা যেটা করলেন যে নারীদের অবদমিত করলেন, এবং অনলাইন স্পেয়ারে এই যে আপনার নারীদের স্লাট শেমিং করার মধ্য দিয়ে বা নারীদের ব্যক্তিগত সংকট, তার পোশাক পরিচ্ছদে কমেন্ট করার মধ্যে যেটা হলো যে বিশ্ববিদ্যালয়ের পেজগুলোতে যারা বহিরাগত, যারা বা পাবলিক, যারা বিশ্ববিদ্যালয়ের পেজগুলো নিয়মিত খেয়াল করেন, ফলো করেন, তাদের মধ্যে এক প্রকার যে বিশ্ববিদ্যালয়ের যে কোনো নারী শিক্ষার্থীকেই স্লাট শেম করা যায়, যে কোনো নারী শিক্ষার্থীকেই যে কোনো কিছু বলে ফেলা যায়, এই যে সংস্কৃতি, এই সংস্কৃতি চালুর মধ্যে আপনি যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমিও ছিলাম শিক্ষার্থী, তো দেখলাম যে জাহাঙ্গীরনগরে হচ্ছে যে এই কয়েকটা নিপীড়নের ঘটনা ঘটলো, কয়েকটা বা নারী নিপীড়নের ঘটনা, এবং একটা হত্যাকাণ্ড ঘটলো। সেই হত্যাকাণ্ডগুলো আমার কাছে মনে হয় যে এই যে কালচারাল প্র্যাকটিস গুলা, সেই প্র্যাকটিস গুলারই এক প্রকার বহিঃপ্রকাশ আর কি। মানে একটা কিছু যখন বাটারফ্লাই ইফেক্টের মধ্যে চলতে থাকে, তো সেটা নিশ্চয়ই এই মাত্রায় আমরা দেখতে পাই আর কি। তো আমরা সেটা ইন্টারিমের পিরিয়ড পর্যন্ত দেখলাম, এবং বিএনপি সরকার, নির্বাচিত সরকার আসার পর আমাদের প্রত্যাশা ছিল যে নারীদের ব্যাপারে এই জায়গায় আমরা দেখবো, কিন্তু আমরা দেখলাম যে না, বা নির্বাচিত সরকার আসার পরেও আমরা দেখলাম যে ক্যাম্পাসগুলো এখনো নিরাপদ হয়ে উঠছে না শিক্ষার্থীদের জন্য, বিশেষত নারী শিক্ষার্থীদের জন্য। এই কয়েক সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় অবরোধ বাসিনী সহ, নারী সংস্কার হল আন্দোলন সহ বেশ কয়েকটি প্ল্যাটফর্ম তারা আন্দোলন করে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য আইন বাতিল করার উদ্দেশ্যে। তো এটা তো আসলে কল্পনাতীত ব্যাপার যে স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে, আমরা 2026 সালে আছি, এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের একটা প্রধান বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আন্দোলন করতে হয় যে নারীদের হল যেন ছেলেদের হলের মতো 24 ঘন্টা খোলা থাকে, যে কোনো ইমার্জেন্সি পরিস্থিতি তারা যেন ঢুকতে পারেন, তারা যেন কোনো প্রকার নিগ্রহের শিকার না হন, কোনো ধরনের বাজে কমেন্টসের শিকার না হন। তো এই জিনিসগুলোর মধ্যে, উপাদানের মধ্যে দিয়ে আসলে বোঝা যায় আর কি যে আমাদের সমাজে বা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের অবস্থান এখনো আসলে অনেক বেশি প্রান্তিক। ধন্যবাদ দাদা, আপনি যে বিষয়টা আসলে বলছেন একবারে সবকিছু গুছায় বলছেন। তো আপনার কাছে মানে আমাদের আসলে যে মুভমেন্টের, আমরা যে পেজে আসলে লাইভ করছি সেটি একটি সামাজিক মুভমেন্ট, মানে একটি যৌতুকের বিরুদ্ধে। তো আপনার আসলে যেটি আমি দৃষ্টিগত করতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের একটি আসলে প্র্যাকটিস বা চর্চা, মানে কালচার বিদ্যমান। তো যেই কালচারে আমরা দেখি যে যারা মানে যত ভালো চাকরি করে, তো তাদের ক্ষেত্রে আসলে যৌতুকের একটি ট্রেন্ড আসলে চলমান হয়ে গেছে। যদি আমি সংক্ষেপে বলি যে শুধুমাত্র মানে আমার যে গ্রামে বাসা ঠাকুরগাঁও জেলা রুইয়া থানা, তো সেখানে আমার বাড়ির পাশে আমি দেখলাম যে একজন শিক্ষক যিনি হাই স্কুলে শিক্ষকতা করেন, তো তিনি হচ্ছে 22 লাখ টাকা যৌতুক নিচ্ছেন। তো একজন পুলিশের কর্মকর্তা আমার বাড়ি থেকে 8 কিলোমিটারের মধ্যে, তিনি হচ্ছে যৌতুক নিচ্ছেন 22 লাখ টাকার মতো। তো এই যে একটি প্রেক্ষাপট আসলে গড়ে উঠছে, এবং আমরা যখন দেখি প্রাইমারি স্কুলের ক্ষেত্রে মানে আমাদের একটি রেঞ্জ হয়ে গেছে যে 1 থেকে 20তম গ্রেড হলে তো এইভাবে মানে 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ, 50 লাখ, এরকম একটি যৌতুকের রেঞ্জ হয়ে গেছে। তো যৌতুকের এই বিষয়টিকে আসলে আপনি একজন ছাত্র নেতা হিসেবে আসলে কিভাবে মূল্যায়ন করেন, এবং এটি থেকে আসলে আমাদের নারীরা আসলে পিছিয়ে পড়ছে কিনা, এবং পিছিয়ে পড়লে সেই মানে কারণগুলো আসলে কি মানে কিভাবে সমাধান করা যায়? এর কারণ যেটা আমি এখনো দেখি, বা আমার গ্রাম অঞ্চল বা শহরাঞ্চলে, মানে আমার যে গ্রামের বাড়ি বা যে এলাকায় আমি বড় হয়েছি, তো সেই জায়গায় আমি যেভাবে দেখি সেটা হচ্ছে যে যৌতুকটা মূলত এখনো হিন্দু সমাজে অনেকটুকু এক্সিস্ট করে, বেশি এক্সিস্ট করে আমার নজরে। আমি ভুল হইতে পারি। তো হিন্দু সমাজে, আমি যেহেতু হিন্দু ফ্যামিলিতে বড় হয়েছি, তো এই কনটেক্সটটা আমি আরো ভালো জানি।
আমার কাছে মনে হয়েছে যে হিন্দুদের যেই সম্পত্তি আইন, মানে পিতা মানে সম্পত্তি আইন বলতে আমার বোন আছে, তো আমার বোন তো আসলে হিন্দু আইন মোতাবেক মানে আমরা যেভাবে একটা ছেলে যেভাবে আসলে সম্পত্তি পেয়ে যায় উত্তরাধিকার সূত্রে, একজন নারী তো আসলে এভাবে পায় না ফ্যামিলি থেকে, তার বাপের বাড়ি থেকে। তো আমাদের সম্পত্তি আইন সেটার সংস্কার দরকার। সম্পত্তি আইন বর্তমান কনটেক্সটে নারী পুরুষের যে সমতার যেই কনটেক্সটে সেইটার যেমন সংস্কার হওয়া দরকার, পাশাপাশি আমাদের মুসলিম ল বা ইসলাম ধর্মের যেই ল এবং বাংলাদেশে বিদ্যমান যে আইন, সেই আইন কাঠামোতে আসলে তাদের যেই আইনের যে ব্যাপার, যে তারা হচ্ছে যে 1/3 মনে হয় তারা মানে একজন নারী মনে হয় 1/3 পায়, মানে আমি যদি ভুল না করে থাকি সম্পত্তি। তো সম্পত্তি আইন এখানে জরুরি গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যৌতুক প্রথা বিলোপের ক্ষেত্রে। কারণ একটা ফ্যামিলিতে যখন বিয়ে হয়, একটা ফ্যামিলি তখন এক্সপেক্ট করে যে তার বাসা থেকে, এটা তো বিদ্যমান আমাদের আগে থেকেই ছিল যৌতুক প্রথা। তো যৌতুক প্রথা একটা জুলুম, এক প্রকার জুলুম, এক প্রকার অন্যায়, সেটা তো নিঃসন্দেহে সত্য। কিন্তু আমি বলার চেষ্টা করতেছি যে এখানে আমাদের যৌতুক প্রথার ব্যাপারে সবচেয়ে বড় জায়গাটা ভূমিকা রাখা হচ্ছে সম্পত্তি আইন প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যেই কাঠামো, যে প্রেক্ষিতে আমাদের হচ্ছে বা বাংলাদেশের কত আজকের পত্রিকায় দেখলাম মানে 86% মানুষ মনে হয় হচ্ছে যে অপ্রাতিষ্ঠানিক কর্মসংস্থানের সাথে জড়িত। অপ্রাতিষ্ঠানিক কর্মসংস্থান বলতে মানে পেশাগত যে কর্মসংস্থান। তো সেই জায়গায় মানুষের যেই বা কি বলে দারিদ্রতা বলি বা আর্থিক সংকট বলি, সেই সবকিছু তারা অনেক পরিবারই মনে করে, এখন অব্দি মনে করে হয়তো সামাজিক প্রেক্ষাপটের কারণে, যে যৌতুকের যে টাকা, সেই টাকা দিয়ে সে কোনো একটা লগ্নি করবে, সে কোনো একটা ব্যবসায় কাজে লাগাবে। এই মনস্তত্ত্ব এখনো বাংলাদেশের সোসাইটিতে এক্সিস্ট করে। তো এই মনস্তত্ত্ব এক্সিস্ট করার একটা বড় কারণ আমার কাছে মনে হয় যে পুঁজির অভাব, তার মূলধনের অভাব। তো আমরা একেতে এখানে বেকারত্বের সংকট বাংলাদেশে এই মুহূর্তে অনেক বেকার সংখ্যা, আমি সংখ্যায় যাব না, মোটামুটি বেকার যুবকদের মধ্যে সংখ্যাটা 1.5 কোটি হওয়ার কথা, মানে আমার জানা মতে, আমি ভুল হতে পারি। তো সেই জায়গায় বেকারত্বের যে সংকট, সেই বেকারত্বের সংকটের পাশাপাশি যে অপ্রাতিষ্ঠানিক চাকরি, তো এই সামাজিক অনেক ধরনের সমস্যা আসলে আমাদের যৌতুক প্রথাকে উৎসাহিত করতেছে এখনো। তা আমার কাছে মনে হয় সম্পত্তি আইন, পাশাপাশি এই যে কর্মসংস্থানের প্রশ্ন, এবং একই সাথে নারীদেরকে ইনক্যাপেবল ভাবা, নারীকে স্বয়ংসম্পূর্ণ না ভাবা এই জায়গা থেকে, যে না একজন নারী যখন অনার্স মাস্টার্স পাস করার পরও যখন যৌতুক দেওয়া হচ্ছে, তার মানে বুঝতে হবে যে নারীকে মানে নারীর বিবাহ মানে বিয়েকে অনেক বেশি প্রাধান্য দিয়ে, যেই জায়গায় আমরা আসলে অনেক ধরনের সমস্যা ফেস করে যাচ্ছি, যে একজন নারী চাকরি করার পরও সেই আসলে ফ্যামিলিতে অবদমিত বা সে সেকেন্ড সিটিজেন, এই যে ধারণা, সেই ধারণার জন্য আমাদের শিক্ষা খাতকে আগায় নিয়ে যাওয়া জরুরি। শিক্ষার প্রাতিষ্ঠানিকরণের জায়গায় আরো বেশি ইনক্লুসিভিটি দরকার, যে ইকুইটির যে আলাপ, যে আমরা নারী বৈষম্যের সমাধান করব, কিন্তু আমরা দেখি যে এখন পর্যন্ত যেহেতু যৌতুক শহরাঞ্চলেও এক্সিস্ট করে নানাবিধ উপায়ে, তো এই জায়গাগুলো সমাধান করা দরকার। তো ধন্যবাদ দাদা। তো আমি আমার যেটা অবজারভেশন বলে বা আমি যেটা দেখেছি আসলে যৌতুককে এখন একটি আসলে ট্রেন্ডে পরিণত করা হয়েছে, যে যে এরকম জিনিসটা, যে ধরেন মানে আমি যদি উদাহরণ দিয়ে বলি, যদি আপনি উত্তরবঙ্গে কেউ হন বা আমার এলাকার কেউ হয়, আপনার যদি 4টা মেয়ে থাকে, তাহলে ন্যূনতম হচ্ছে মানে আপনার যদি মানে ভালো ঘর বলতে আমাদের যেটা বোঝায়, তো সে এরকম যদি বিয়ে দিতে চান বা 2টা মেয়েও যদি থাকে, আপনার প্রতিটা বিয়েতে আসলে 20 থেকে 25 লাখ টাকা খরচ হবে। তো এমনটাও হয় যে হচ্ছে আপনার মানে একটি বিয়ের ক্ষেত্রে মেয়ের পরিবারকে তো বিয়ের নিজস্ব খরচও দিতে হয়, তারপরে আপনার যৌতুকও দিতে হয়। তো দেখা যায় যে পুরো বিয়ের যে খরচটা সেটি আসলে একটা মেয়ের পরিবার বহন করে। তো একটি আসলে সমাজ যে আসলে এই চর্চাটি আসলে সবসময় আসলে কেন চলমান হয়ে আসলো এবং এখনো শিক্ষিত সমাজের মানুষ আসলে এটি কেন চলছে, এটা আসলে মানে এটা সমাধানের আসলে উপায়গুলো কি? কেন আসলে শিক্ষিত সমাজ এটিকে আসলে এখনো মানে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং কি সেটা একটা বিয়েতে পুরো খরচ বহন করছে এটা মেয়ের এটা পরিবার? এটা এটা একটা কারণ হইতে পারে, যেটা যে আমার কাছে মনে হয় যে আমরা হচ্ছে যে যেহেতু এখনকার সমাজ আগেও যেহেতু ছিল, কিন্তু এখনকার সমাজে এটা আরো এক্সিস্ট করে যাচ্ছে। এটা একটা বড় কারণ হইতে পারে যে আমাদের সমাজের 2টা বিষয় তো এখন প্রধান হয়ে গেছে সমাজ বা রাষ্ট্রে, একটা হচ্ছে ক্ষমতা, একটা হচ্ছে টাকা। মানে আমাদের এথিক্যাল ভ্যালুজ এর যে ব্যাপার, যে নীতি নৈতিকতার যে প্রশ্ন, সেই নৈতিকতার প্রশ্ন তো আসলে অনেক বেশি ছোট হয়ে গেছে।
মানে সেই পরিসরটুকু নাই বললেই চলে। মানে আমরা হচ্ছে রাতারাতি আমাদের সমাজে এই চর্চা নিউলিবারাল ইকোনমি বলি বা আমাদের যে অর্থনৈতিক পরিস্থিতি বলি, সবকিছুর কারণে আমাদের একটা টাকা এবং ক্ষমতা নির্ভর সোসাইটি হওয়ার কারণে টাকার ব্যাপারে এক ধরনের মানে আমরা যেই জায়গা থেকে আসলে টাকাটা পাবো, যে কোনো জায়গা থেকে টাকা পাইতে আমরা ইচ্ছুক। তো এইটা একটা কারণ হইতে পারে যৌতুকের এখন পর্যন্ত চলে আসার। যে আগে ছিল, আগেরটা আমরা ধরে নিলাম যে অজ্ঞতা বা শিক্ষা ছিল না প্রপার, তখন এই কালচারটুকু এইসব কালচার আমরা আমাদের সোসাইটিতে ছিল, কিন্তু এখন কেন আছে? কারণ এই জায়গাগুলোর ক্ষেত্রে মনে হয় যে ওই যে আগে সম্পত্তি আইনের কথা বলতেছিলাম, আমি হিন্দু বিয়ের ক্ষেত্রে যৌতুকের ব্যাপারে যত ধরনের আলাপ দেখছি, এই যে সম্পত্তি আইনের ব্যাপারে যে একদম কমন কনভারসেশন আর কি, যে আমরা তো মেয়ের সম্পত্তি পাচ্ছি না, মানে এই ধরনের কথাবার্তাও আসলে সোসাইটিতে এখনো চলে যে মেয়ের সম্পত্তি তো আমরা পাচ্ছি না, তাহলে আমরা যৌতুকের টাকাটা ওই বাবদ নেই। তো এই জাতীয় ব্যাপার থেকে আমার কাছে সবসময় মানে একটু আগে বললাম যে সম্পত্তি আইন বিষয়টা গুরুত্বপূর্ণ, সম্পত্তি আইনের সংস্কার হয়ে গেলে আমার মানে মনে হয় যে এই সংকটটা একটু কমবে। আরেকটা ব্যাপার হচ্ছে ছেলেকে মোটরসাইকেল দিতে হবে, ছেলেকে গাড়ি দিতে হবে, বা ছেলেকে এই দিতে হবে, বাসার ফার্নিচার দিতে হবে। তো এই জিনিসগুলো অনেকাংশে আমার কাছে মনে হয় যে অনেক ধরনের মানে আমাদের যে আমরা যে সিটিজেন মানে একটা রাষ্ট্রে একটা সমাজে যে সিটিজেন হয়ে ওঠার ব্যাপার, নাগরিক হয়ে ওঠার ব্যাপার, সেই ধারণাগুলো সেই চর্চাগুলো আমাদের মধ্যে এখনো হয়ে ওঠে নাই আর কি। এই গ্যাপ গুলোই মনে হচ্ছে এখন এখন অব্দি আর কি। দাদা, আপনি আসলে সম্পত্তি আইনে যে কথা বলছেন, বিশেষ করে মানে আমরা আমাদের যে প্ল্যাটফর্ম সেটি থেকে মনে করি যে আসলে যে নারীদের আসলে সম্পত্তির অধিকার খুব দ্রুতই বাস্তবায়িত হওয়া উচিত। এর কারণ আমরা দেখেছি আসলে যেটা মানে আমি একটা সোজা উদাহরণ দিতে পারি যে আমার বড় মেসো, তো উনি ওনার মেয়ের বিয়ের সময় আসলে যে জমিটি বিক্রি করছেন আসলে 13 থেকে 14 হাজার। তো সেই জমির এখন প্রাইস মূল্য প্রায় হচ্ছে আপনার 20 লাখের মতো। তো সেক্ষেত্রে যদি ল্যান্ডের ট্রান্সফার হইতো বা হচ্ছে আপনার সম্পত্তির যদি অধিকার থাকতো, এই প্রপার্টি বা এই অর্থনৈতিক মূল্যটি আসলে এখন পর্যন্ত আমি মনে করি যে যে আমার যে মাসিত বোন আছেন তার ক্ষেত্রে একটি মানে শক্তির অনেক বড় জায়গা হতে পারতো। অথচ আমরা দেখেছি যে এই মানে জমি বিক্রি করে যে যৌতুক প্রদান করা হয়, সেটি আসলে আনন্দ বিনোদন, গাড়ি ভাড়া, খাওয়া দাওয়া বা বিভিন্ন মানুষকে খাওয়া দাওয়ানোর পেছনে আসলে অনেকটা ব্যয় হয়ে যায়। তো আমাদের সমাজের মানুষ যাতে আসলে এই দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করে যে আসলে নারীদেরও মানে সমাজে বা নারীদেরও আসলে সম্পত্তির অধিকার থাকা উচিত। তো সেটি নিয়ে একটু যদি আমাদের মানুষজনদের বলতেন, মানে বিশেষ করে যারা এটি দেখে, আমরা যেহেতু ছোট ছোট ক্লিপ আকারে প্রচার করবো এটি। সম্পত্তি সম্পত্তি নারীদের সম্পত্তি থাকা দরকার, এটা তো ধরেন যে আমাদের হচ্ছে আইনেই থাকা দরকার। মানে আইন বলতে আমি বলছি যে এখনো তো এটা আইনি মাধ্যমে পাস হয়ে ওঠে নাই। মানে এখনো একজন মানে নারী সন্তানকে তার বাবা মা সম্পত্তি দিতে গেলে, মানে একটা ছেলে যেমন একজন বাবা মা ধরেন সম্পত্তি আইনিভাবে দিয়ে গেল না, কিন্তু মারা গেল, পাওয়ার অফ অ্যাটর্নি করে গেল না, কিন্তু উত্তরাধিকার সূত্রে একজন পুরুষ পায়, মানে ওই ফ্যামিলির পুরুষ পায়। মানে ফ্যামিলি যদি সন্তান তার নিজের পুরুষ সন্তান না থাকে, ছেলে সন্তান না থাকে, তাহলে হচ্ছে যে তার কাজিন ব্রাদারদের কেউ কোনো কোনো পুরুষ সন্তান পায়। তো এই যে কমপ্লেক্সিটি গুলা, মানে এই যে জটিলতা, এই জটিলতা ধরেন হিন্দু লতে এই সংস্কারটা হওয়া দরকার প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে পারস্পরিক যে সামাজিক যে সচেতনতা, যে আমরা আসলে যৌতুকটা যে একটা এক প্রকার নিপীড়নের মতো, আর্থিক নিপীড়নের মতো এক প্রকার, কি বলে, আমরা তো এই চর্চার জায়গা, এই মহামারীটা আমরা বেশি ফেস করলাম কত 2010 সাল পর্যন্ত, 2015 সাল পর্যন্ত আমরা অনেক ধরনের টিভিতে দেখতাম না শিক্ষণীয় বিভিন্ন বিজ্ঞাপন যৌতুকের বিরুদ্ধে। কিন্তু আমাদের কাছে মনে হয় যে যৌতুকের ব্যাপারটা এখনো গ্রামাঞ্চলে এক্সিস্ট করে এই জায়গা থেকেই, যে আগে যেটা বললাম। আর পাশাপাশি হচ্ছে আমাদের এখানে প্রাতিষ্ঠানিক আইনের জায়গাগুলো শক্তিশালী হওয়া দরকার এই জায়গায়, যে আমরা এখনো আইনের জায়গায় শক্তিশালী না, যে যৌতুক দেয়া নেওয়া হওয়াটা অনেক একটা সমাজে প্রচলিত থাকলেও, খোলামেলা থাকলেও, সেটা আসলে আইনি বরাবর মানে আইনি জায়গায় যে ব্যবস্থার জায়গা, সেটা প্রশাসন নেয় না, সেটার ব্যাপারে সরকার উদ্যোগী না, সেটার ব্যাপারে সামাজিক সংগঠনগুলো উদ্যোগী না। যথাযথ যে উদ্যোগ থাকা দরকার। এবং গ্রাম অঞ্চলে অনেকটা যৌতুক তো আসলে অনেক বেশি খোল্লাই, মানে যৌতুকটা তো আসলে গোপনে এখনো দেয়া নেওয়া হয় এরকম না, অনেকটা প্রকাশ্যেই, মানে কোনো একটা বিয়েতে গেলেই শোনা যায় যে এমনকি মিটিং যৌতুকটা করে, দেয়া হয়। বুঝছেন, শুধু এমনকি মিটিং করে, প্রকাশ্যে না, এমনকি মিটিং করে। হ্যাঁ, একদম একদম মিটিং এ আসলে একদম সমাজের মিটিং, যেমন গ্রাম্য সমাজের মিটিং যে বসে, সেই মিটিং এই খোলামেলায় আলাপ হয় যে এত টাকা তাইলে দেওয়া হোক, একটা দর কষাকষি হয়।
তো এই দর কষাকষিগুলা এগুলো তো যদি প্রপার মনিটরিং সেল থাকতো যৌতুকের ব্যাপারে, তো সেই জায়গাগুলো সামাজিক অনুশাসন দিয়ে, যেহেতু আমরা সামাজিক অনুশাসনেই বা সামাজিক বিভিন্ন আচারেই যৌতুক আসলে অনেক বেশি হয়ে আছে, অনেক বেশি যুক্ত হয়ে আছে, সেই জায়গা থেকে আমার মনে হয় যে প্রাতিষ্ঠানিকভাবে বা সরকারিভাবে যে এই ব্যবস্থা যৌতুকের ব্যাপারে, সেই জায়গায় উদ্যোগী হওয়া দরকার। প্রশাসনকে আরো উদ্যোগী হওয়া দরকার। নতুন সরকার সেই যৌতুকের ব্যাপারে কি ভাবছে, যৌতুক বিলোপের ব্যাপারে তাদের কর্মপরিকল্পনা কি, সেই ব্যাপারে আসলে গাইডলাইন দরকার। প্রপার গাইডলাইন কি বর্তমান? আমরা তো পুরোনো গাইডলাইনটা জানি, বর্তমানে সেই গাইডলাইনটুকু তো আসছে না। তো সেই গাইডলাইনটুকু বর্তমানে কি হতে পারে, সেই জায়গাগুলো পরিষ্কার করা দরকার সরকারের তরফ থেকে। ধন্যবাদ দাদা। দাদা আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাবো, সেটি হচ্ছে যে যৌথ বিরোধী আন্দোলনের প্রায় সদস্য সংখ্যা হচ্ছে 100-র মতো। তো আমরা শুধুমাত্র সাংগঠনিক যে কথা বলি সেটি হচ্ছে আমাদের নারীরা শুধুমাত্র এমনিতে আসতে চায়, কিন্তু আমরা দেখি যে আমাদের নারীদের হচ্ছে আসলে একটি চ্যালেঞ্জ নেওয়ার যে মনোভাব, তো সেটি একবারে খুবই কম। সেটি আমি দেখেছি যে বিশেষ করে যে তারা যে দায়িত্বে আসবে, তারা যে আসলে প্রশাসনের সাথে কথা বলবে এবং তারা সরকারকে চ্যালেঞ্জ করবে বা সরকারের কাছে যে দাবিগুলো জানাবে যে আমাদের আসলে অধিকার বাস্তবায়নে বা এই সামাজিক সমস্যাটি দূরীকরণে সরকারের এই জায়গা থেকে এই জায়গায় আমাদের জন্য বরাদ্দের প্রয়োজন। তো সেটি আসলে আমরা কখনো দেখি না, এবং নারীদেরও আসলে নিজে থেকেই আসলে নেতৃত্বে আসার একটি প্রবণতা খুব ঘাটতি আসলে আমি দেখি। তো সেটিকে অ্যাড্রেস করার জন্য আসলে আপনি জানেন, আপনি বলবেন যে আসলে প্রান্তিক নারীরা অনেক পিছিয়ে আছে বা শিক্ষার ক্ষেত্রে এই জন্য আমরা পিছিয়ে আছি। বাট আমরা তো দেখেছি যে আসলে শিক্ষার ক্ষেত্রে আমরা যেটি বলে থাকি যে শিক্ষা একটি অ্যাটলিস্ট হচ্ছে আমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে নারীদের একটা মানে অনেক বড় অংশগ্রহণ আমরা দেখেছি গত কয়েক বছরে। তো সেক্ষেত্রে নারীরা তো অংশগ্রহণ করার পরও আসলে কোকারিকুলাম অ্যাক্টিভিটিস বা সামাজিক সমস্যাগুলো আসলে নিয়ে কেন কথা বলছে না, এবং তারা আসলে সরকারকেই বা আসলে কেন ভয় পাচ্ছে? বিশেষ করে আমরা যখন কোনো একটি নারীকে বলি যে আসলে আপনি একজন জেলা প্রশাসকের সম্মুখীন হন বা আপনি ইউনোর সম্মুখীন হন বা হচ্ছে আপনি একজন যিনি শিক্ষিত যিনি যৌতুক নিচ্ছেন তার সম্মুখীন হন, সেক্ষেত্রে পিছিয়ে আসতে দেখি। তো আমরা যে অঞ্চলে বড় হয়েছি সেখানে আসলে বেগম রোকেয়ার মতো একজন নারী ছিলেন। তো তিনি কত কষ্ট করে এবং কিভাবে সংগ্রাম করেছেন। তো এত কিছু দেখার পরও আসলে আমার নারীরা আসলে নিজে থেকে অনেকটা পিছিয়ে থাকতে চায় কেন? এটি যদি একটু অ্যাড্রেস করতেন আপনার দৃষ্টিকোণ থেকে যদি দীর্ঘদিনের আপনি মানে। পিছিয়ে থাকতে আপনি যেহেতু ক্লিয়ার করলেন যে আমাদের শিক্ষায় নারীরা অনেক এগিয়ে গেছে, কিন্তু তারপরে পিছিয়ে আছে কেন? পিছিয়ে থাকার এখানে একটা বড় কারণ হচ্ছে নারীদের নিরাপত্তা সংকট। আমার কাছে মনে হয় নিরাপত্তা সংকট একটা হচ্ছে যে আপনার গত 2 বছরে যদি আমরা পরিসংখ্যান দেখি যে কতজন নারী আসলে আহ যৌন নিগ্রহের শিকার হয়েছেন, যৌন নিপীড়নের শিকার হয়েছেন বাংলাদেশে, গ্রাম এবং শহর মিলিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে। আমরা দেখি যে নারীদের নিরাপত্তা প্রশ্ন সবচেয়ে বেশি জরুরি। মানে একজন নারী বা নারীরা যে সামনে এগিয়ে আসবে সেই ক্ষেত্রে তাদের যে সেফটি, মানে এখনো বাংলাদেশে যেই পরিমাণ নারী নিপীড়নের ঘটনা আমরা প্রতিনিয়ত দেখতে পাই, সেই নারী নিপীড়নের ঘটনার মধ্যে দিয়ে আমরা এইটা বুঝি যে নারীদেরকে সেফ, মানে নারীরা যে সেফ থাকবে। যেমন একজন নারী একটা মফস্বল শহরে, আপনি কল্পনা করতে পারেন রাত 8টায় একা একা হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি একটা মফস্বল শহরে এখন বিরাজ করে কিনা? বাংলাদেশের প্রতিটা মফস্বল শহরে 64টা জেলায় বিরাজ কি করে না তো। তো করে যে না, মানে আমরা হয়তো ক্যাম্পাস গুলাতে দেখি যে রাতে 9টা 10টা পর্যন্ত একজন নারী একা একা হেঁটে যেতে পারে নিরাপত্তা। তারপরও ধরেন নিরাপত্তা পরিস্থিতি আমরা ক্যাম্পাস গুলোতে দেখি যে বিভিন্ন ধরনের যৌন হেনস্থার ঘটনা আমরা দেখি, মাঝে মাঝেই দেখি, মানে প্রতিনিয়তই বলা যায় আর। তো এই এত কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে নারীরা যে সামনে আসবে, তার যে কাজের, মানে একজন নারী কখন আসলে লিডে আসে, কখন আসলে নেতৃত্বে আসে, যখন সে প্রতিবন্ধকতার শিকার, একটা হয় যে প্রতিবন্ধকতার শিকার হইতে হইতে সে প্রতিরোধের দিকে এগিয়ে যেতে চায় সম্মিলিতভাবে। আরেকটা হচ্ছে যে এই যে একটা কর্মপন্থা, যেই কর্মপন্থাগুলো যেমন এই যে আপনার যৌতুকের মতো যেই ঘটনাগুলা, সেই ঘটনাগুলা নিরসনের ক্ষেত্রে একদম দীর্ঘমেয়াদী পদক্ষেপের ব্যাপার। 10-15 বছর 20 বছর ধরে কন্টিনিউয়াসলি একটা জার্নির ব্যাপার। সেই কন্টিনিউয়াস জার্নিতে আপনার আর্থসামাজিক পরিস্থিতিতে নারীদের অবস্থান তো আসলে প্রান্তিক। তো নারীদের অবস্থান যেখানে প্রান্তিক, তার নিজেরই যে অবস্থানের যে সংগ্রাম প্রতিনিয়ত করতে হয়, ফ্যামিলিতে, কর্মক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, মানে আপনি যখন আসলে সর্বক্ষেত্রে আপনার নিজের অবস্থানের সংগ্রাম আসলে প্রতিনিয়ত করতে থাকবেন, সেখানে আপনার নিজের অবস্থানের সংগ্রাম, সেখানে আপনার অন্যান্য সামাজিক যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর যে প্রতিবাদ প্রতিরোধ,
সেই জায়গায় অনেকাংশে তো মানে অনেকাংশে আমরা মানে স্বাভাবিকভাবে হয়ে উঠতে দেখবো না আর। মানে আমাদের সমাজে ওই পরিস্থিতি যখন বিরাজ করবে যে আমাদের সমাজে বা রাষ্ট্রে নারীদের নিরাপত্তা যথাযথ আছে, ফ্যামিলিতে, তার পরিবারে, তার ওয়ার্ক স্পেসে, তার সোশ্যাল পরিবেশে, সামাজিক পরিবেশে যখন তার নিরাপত্তা, তার অবস্থান, তার মতামত সবকিছুর সবকিছুর সমতা বিধানের জায়গা দেখবো, তখন হয়তো আমরা এই ধরনের পরিস্থিতি দেখবো যে আমরা নারী নেতৃত্ব অনেক পাচ্ছি, কিন্তু আমরা নারী নেতৃত্ব এর আগে ওই প্রপারলি পাবো না। এর মধ্যে বাংলাদেশে ডানপন্থী দলগুলোর নারী বিষয়ক যে দৃষ্টিভঙ্গি, মানে আপনার প্রধান মেইনস্ট্রিম নারী দলগুলোর, মেইনস্ট্রিম রাজনৈতিক দলগুলোর নারীদের নিয়ে যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি তো অনেক গুরুত্বপূর্ণ। মানে সেই দৃষ্টিভঙ্গি আমরা যদি দেখি, যেমন বিএনপিতে আপনি বলতে পারেন যে বিএনপির নেতৃত্ব ছিলেন খালেদা জিয়া, বা আওয়ামী লীগের নেত্রী ছিলেন স্বৈরাচারী শেখ হাসিনা। কারণ শেখ হাসিনা বা খালেদা জিয়ার যে উদাহরণ, সেটা তো আসলে অনেক বেশি পরিবারতান্ত্রিক, পরিবার কেন্দ্রিক। কিন্তু আমরা এর বাইরে নারী নেতৃত্ব আসলে কয়জনকে দেখি যে কোএক্সিস্ট করতে। তো এগুলো আসলে বিদ্যমান সামাজিক যে রাজনৈতিক যে বাস্তবতা বাংলাদেশের, সেগুলোর উপর সে ডিপেন্ড করে। আমরা মনে করি যে নারী নেতৃত্ব আসলে এই যে সমতা বিধানের যে প্রশ্ন, অবস্থান কেন্দ্রিক, সেগুলোর সুরাহা না পর্যন্ত নারী নেতৃত্ব আমরা দেখবো না। ধন্যবাদ দাদা। আমি আসলে আপনার কাছে যেটি আসলে একটু কোট করতে চাই সেটি হচ্ছে যে আমরা আমরা দেখি যে আসলে আমাদের যারা রাষ্ট্র যে আছে সেখানে কিন্তু আসলে যখন বিদেশি স্কলারশিপ বা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে সেভিনিং স্কলারের ক্ষেত্রে তাদের যে অথরিটি, বিশেষ করে যুক্তরাজ্যে যে অথরিটি কাজ করে, তারা কিন্তু তাদের যে বিজ্ঞপ্তি সেটি বিজ্ঞপ্তি প্রচার করে যে আমরা আমাদের ঠিক এতজন নারীকে আসলে এই সেভিনিং স্কলারশিপের জন্য মনোনয়ন দিয়েছি। সেটি করা হয় আসলে আপনার ইরামাস মান্ডাসের ক্ষেত্রেও এবং অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডের ক্ষেত্রেও। তো সেটি আমরা ধরে নিতে পারি যে আসলে তাদের যে তারা উপবৃত্তি দেওয়ার ক্ষেত্রে বা তারা স্কলারশিপ দেওয়ার ক্ষেত্রে তাদের একটি নীতিমালা রয়েছে যে নারীদের অন্তর্ভুক্ত করতে হবে। তো আমরা দেখলাম যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে রাজনৈতিক দল আসলে বিশেষ করে যে মোহাম্মদ ইউনূস, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তিনি আসলে একটি অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করলেন। তো তিনি দীর্ঘদিনই আসলে বলেছেন যে তার যে গ্রামীণ যে ব্যাংক সেটি আসলে জামানত ছাড়াই আসলে নারীদের ক্ষমতায়িত করতে সহযোগিতা করেছে। কিন্তু তার যে 11 যে সংস্কার কমিটিগুলো আসলে গড়ে উঠেছিল, তো সেগুলোতে আমরা দেখেছি যে আসলে নারীদের কোনো অংশগ্রহণ নেই, এবং সংস্কারের যে আলাপ মানে গল্পগুলো হয়েছিল বা মিটিং গুলো, সেখানে আসলে তো আমরা নারীদের অংশগ্রহণ দেখিনি। তো রাষ্ট্র আসলে কোনো স্পেসিফিক ভাবে পলিসি নিতে পারে কিনা যে আমাদের এই যে মিটিং গুলো হবে সেখানে অ্যাটলিস্ট আপনার 5% বা 10%, 15% আসলে নারীর উপস্থিতি আসলে নিশ্চিত করতে হবে। তো এটি একটি গুরুত্বপূর্ণ পলিসি আসলে হতে পারে কিনা যে আমাদের নারীদের ফ্রন্টে নিয়ে আসতে। কারণ আপনি তো অবশ্যই জানেন যে হয়তো কোনো কিছু একটি গড়ে তুলতে একটি নির্দিষ্ট বিনিয়োগের দরকার। তো রাষ্ট্র এক্ষেত্রে এরকম পলিসি নিলে আসলে নারী নেতৃত্ব সৃষ্টি হবে কিনা। হ্যাঁ, রাষ্ট্র অবশ্যই পলিসি নিলে নারী নেতৃত্বের সৃষ্টি হবে। মানে রাষ্ট্র যেদিকে চোখ দিবে সেই দিকেই তো আসলে বিকাশ হবে, আমরা সেটাই জানি। কিন্তু এখানে মানে আমরা নারী সংস্কার কমিশন নিয়ে ইন্টারিমের আমলে, ইউনূস সরকার আমলে আমরা যেই পরিস্থিতি দেখলাম, যে নারী সংস্কার কমিশন একটা রিপোর্ট দিল, সেই রিপোর্টটাকে ডানপন্থী রাজনৈতিক দলগুলো সহ অনেকেই তখন এটাকে ছুঁড়ে ফেলে দিলেন, তাদেরকে অনেকভাবে অপমান করার চেষ্টা করেন নারী সংস্কার কমিশন। এইদিকে আমরা দেখলাম মামুনুল হুজুরদের মতো যারা রাজনৈতিক নেতা আছেন, তাদের নারী সংস্কার কমিশন নিয়ে তাদের বিরূপ মন্তব্য। তো এই ধরনের বিরূপ মন্তব্যের পরে নারী সংস্কার কমিশনের যে প্রস্তাবনা, সেগুলো আর আগায় নাই। কিন্তু আমার মনে হয় যে ইন্টারিমের পিরিয়ডে নারী সংস্কার কমিশন সহ যে কমিশন গুলো আসলে গঠিত হয়েছিল, এবং আপনি যেটা বললেন যে 5% বা 10% নারী রাখার যে ব্যাপার, সেটা নিশ্চয়ই সরকার যদি মনে করে, সরকার যদি এখনো সেটা সচেতন ভাবে মনে করে, যেমন এই সরকার একটা ভালো উদ্যোগের মধ্যে একটা উদ্যোগ ছিল যে অবৈতনিক শিক্ষা তারা করতে চান মাস্টার্স পর্যন্ত নারীদের। তো সেই রকম ভাবেই তারা যদি আসলে প্রতিটা স্ফেয়ারেই নারী সংস্কার কমিশনের মতো প্রতিটা জায়গায় যদি আগের যে পুরোনো কাজগুলো, সেই কাজগুলো ধারাবাহিকতা রক্ষা করেন, তাই নিশ্চয়ই অবশ্যই সেটা অনেক ভালো হবে আমাদের জন্য, মানে আমাদের রাষ্ট্রের সমাজের প্রশ্নে নারীদের অবস্থান প্রশ্ন। ধন্যবাদ দাদা। আমাদের আরেকজন অতিথি, বিশেষ আমাদের আজকের যিনি গেস্ট হিসেবে আছেন, সুদর্শন রায় যুক্ত হয়েছেন। তিনি আসলে এতক্ষণ রাস্তায় থাকার কারণে একটু যুক্ত হতে পারেনি। সুদর্শন রায়, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? সুদর্শন রায়, আপনার ক্যামেরা আসলে মানে হয়তো অফ করে রাখছেন আপনি। এর পাশাপাশি আপনি মিউট আছেন। আপনি কি আনমিউট করতে পারছেন? সুদর্শন রায়কে আসলে আমরা পাচ্ছি না। তো আহ, আহ,
অমর্ত্য আসলে আপনার কাছে আবার ফিরে আসতেছি, সেটি হচ্ছে যে আমি মানে আমাদের ক্ষেত্রে যেটি বলি, যে আপনি যেটা বললেন যে রাষ্ট্র যদি এরকম পলিসি নির্ধারণ করে তাহলে আসলে হবে। তো এর পাশাপাশি আরেকটি বিষয় আমি আসলে মানে আপনার কাছে জানতে চাবো যে আপনি স্লাট শেপিং বা সাইবার বুলিং এর বিষয়টি আসলে অ্যাড্রেস করার চেষ্টা করছেন, বা আপনার বক্তব্যে এটি উঠে এসেছে। তো আমরা দেখেছি যে পৃথিবীর যে উন্নত সারির যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানেও আসলে ফ্রিডম অফ স্পিচ বা হচ্ছে বাক স্বাধীনতা আসলে নিশ্চিত করা হয়। কিন্তু বাক স্বাধীনতা মানে আসলে এটি নয় যে আসলে কাউকে অনলাইনে হ্যারাস করা বা কাউকে নোংরামি করা। আপনি জানেন যে আসলে যুক্তরাজ্যের একটি ঘটনায় যে একটি নারী যখন অনলাইনে গেম খেলতেছিল তাকে আসলে ধর্ষণের চেষ্টা করা হয়। তো সেটিকেও আসলে পুলিশ প্রথমবারের মতো আসলে অ্যাড্রেস করার চেষ্টা করেছে। তো বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে এই যে স্মার্ট সুইমিং কালচার গড়ে উঠলো, এবং বিশ্ববিদ্যালয়ে কোনো নির্দিষ্ট আইন নেই কেন, বা উন্নত উন্নত দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এমন নির্দিষ্ট আইন রয়েছে যে কোনো শিক্ষার্থীকে হেনস্থা করা যাবে না। আপনি জানেন যে এর আগে আসলে গেস্ট রুমেও ঠিক একই কালচার ছিল, যে মানুষের বাক স্বাধীনতাকে কন্ট্রোল করানো হতো বা একক মতাদর্শের চর্চা। তো আমি এটিকে আসলে মানে বলতে চাই যে আসলে গেস্ট রুমের একটি আসলে বিকল্প চর্চা, যে এটির মাধ্যমে আসলে বাক স্বাধীনতা বা কাউকে থামানোর যে প্রচেষ্টা। তো এইটিকে আসলে আপনি কিভাবে দেখেন যে বর্তমান আগের গেস্ট রুমের কালচারটি বর্তমানে আসলে ডিজিটাল গেস্ট রুম কালচারে রূপান্তরিত হয়েছে কিনা? বিশ্ববিদ্যালয়ে তো হচ্ছে যে বা আপনার মানে জানার কথা, বিশ্ববিদ্যালয়ে আইন এক্সিস্ট করে, যেমন বিশ্ববিদ্যালয়ে আইন এক্সিস্ট করে যে শৃঙ্খলা, ছাত্র শৃঙ্খলা যে অধ্যাদেশ, ছাত্র শৃঙ্খলা অধ্যাদেশে এইটা এক্সিস্ট করে যে আপনার কোনো শিক্ষার্থীকে হ্যারাস করা, বুলি করা বা স্লাট শেম করা, যে কোনো শিক্ষার্থীকে, পুরুষ বা নারী, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে সেটা শাস্তির আওতাধীন, সেটা শাস্তির আওতায় নিয়ে আসে। এখন সেই যে এখন এই আইনে বা এই অধ্যাদেশে যে সংকটটা, সেটা হচ্ছে অনলাইন স্পেয়ারের ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে সেটা সংজ্ঞায়ন করা নাই। এটা একটা সংকটের জায়গা। যেমন ধরেন যে আরেকটা সংকটের জায়গা, যেমন ধরেন যেই শাস্তি নিবে, এখন শাস্তি নিতে যায় শাস্তি দিতে যায় দেখা গেল যে ওই আইডিটা বট আইডি। এখন আমরা তো আসলে মানে অনলাইন স্পেয়ারে নতুন যুগে আসার কারণে হাজার হাজার বট আইডি দেখি, এবং বিশ্ববিদ্যালয়ের পাবলিক গ্রুপগুলোতে দেখা গেছে যে ম্যাক্সিমাম সময়ই বট আইডি, অনেক বেশি বট আইডি বা হচ্ছে পরিচয় গোপন করে রাখা কোনো আইডি হচ্ছে যে এই জিনিসগুলো বেশি ঘটায়। কারণ সেক্ষেত্রে ধরেন এখন এই এই জায়গায় কিছু জটিলতার জায়গাও আছে। জটিলতার জায়গাটা এটা যে রাষ্ট্র যদি ধরেন মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা সরকার যদি মানে দেমসেলস তারা যদি নিপীড়নকারী হয়ে ওঠে এই জায়গা থেকে, যে আপনার প্রাইভেসি ব্রিচ করা, এখন আপনার গুপ্ত কোনো আইডি অনুসন্ধানের জায়গায় আপনি যদি আসলে ইরাইট বিশ্ববিদ্যালয়কে আমরা নিতে বলি যে আপনি হচ্ছে যে আইডি ক্লোন করে বা অনলাইনে যে ক্লোন করে গোয়েন্দা সংস্থার মধ্য দিয়ে যেই তথ্য নেয়া, সেই তথ্য নেওয়া তো একটা জটিলতা। মানে সেই জায়গায় আমার কাছে মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের সুস্পষ্ট যে সংজ্ঞায়ন এই মুহূর্তে আছে অধ্যাদেশে, সেইটারে ডিজিটালি একটু কন্টেক্সচুয়ালাইজ করতে আসলে খুব বেশি বেগ পাওয়ার কথা না। এইটা একটা সমাধানের জায়গা হইতে পারে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা বিশ্ববিদ্যালয়ে যে আপনি ডিজিটাল গেস্ট রুমের কথা বললেন, সেই ডিজিটাল গেস্ট রুমটা আসলে হ্যাঁ, ডিজিটাল গেস্ট রুম এক প্রকার নিশ্চয়ই। কারণ একজন ব্যক্তিকে নিয়ে কেন্দ্র করে সেই স্লাট মানে সেই এমন ভাবে তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা, তার পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে অনেক কিছু নিয়ে কথা বলা, সেটা অনেক অনেক বেশি ডিজিটাল গেস্ট রুমের মতোই দেখায় বা শোনায়। তো এই জিনিসগুলা প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই ওই সময়ে চায় নাই, ইন্টারিম আমলে তারা সেই পরিস্থিতিগুলো ট্যাকেল করতে চায় নাই বলেই এই জিনিসগুলো প্রতিনিয়ত ঘটে গেছে। আমরা দেখলাম যে নির্বাচিত সরকার আসার পরেই এই স্লাট শেম, অনলাইনে স্লাট শেম করা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক পেজগুলোতে কমে গেছে, এবং অনেকাংশে কমে গেছে। তো তার মানে তারা ওই সময় যারা এই জিনিসগুলো ঘটাইতো, যেই শক্তি ঘটাইতো বা তার পরিচালনা করতো, তারা নিশ্চয়ই জানতো যে তাদের মানে তারা আইনের দ্বারা মানে আইনের দ্বারা হচ্ছে যে কোনো প্রকার কি বলে মানে আইনের দ্বারা তারা কোনো প্রকার শাস্তির আওতায় তারা আসবে না। তারা সেটা কনফার্ম ছিল। না হলে নির্বাচনের পরপরই কেন আসলে এই জিনিসগুলো অনেকাংশে কমে গেল। মানে আমরা যেটা দেখলাম যে ২৪-এর ৫ই আগস্টের পরে যেটা ১.৫ বছর একদম কন্টিনিউয়াসলি চলমান, মানে কন্টিনিউয়াসলি ঘটে যাচ্ছে, সেই জিনিসটা আবার নির্বাচনের পরে আমরা দেখলাম কমে গেল। এখন এই বিষয়গুলো আমার কাছে মনে হয় যে প্রশাসন তার মতো করে যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশের মতো করে আসলে ব্যবস্থা নিতে পারে। এটা একটা জায়গা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের মানে যে আলোটা পুনরায় আসতেছে যে আমাদের পলিটিক্যাল কালচার অনেক বেশি ক্ষমতা কেন্দ্রিক, যে জোর করে নেওয়ার যে প্রবণতা, জোর করে একটা রাজনৈতিক দল ৩ বার ইলেকশন অবৈধভাবে করে থেকে যাচ্ছে, একটা ইন্টারিম সরকার এসে ইলেকশন দিতে যাচ্ছে না, গড়িমসি করছে। আবার দেখা যাচ্ছে যে ভোটের মাঠের
যেই হিসাব নিকাশ, সেই ভোটের মাঠেও দেখা যাচ্ছে জোর জবরদস্তি এখনো চলমান থাকে, হাজির থাকে। মানে এই যে ক্ষমতা কেন্দ্রিক যেই মানে ভাগবাটোয়ারার যেই সংস্কৃতি আর কি, ভাগবাটোয়ার সংস্কৃতিতে আপনার অনেক ধরনের অবদমন, এই অবদমন গুলো অনেকাংশে বলতে গেলে সেকেন্ডারি এই জায়গা থেকেই যে আপনার যে আপনি এখন মানে একদমই খোলা বাংলায় আর কি, যে আপনি এখন বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি ঢাকা মেডিকেলে আপনার কোনো অসুস্থ কোনো আত্মীয় স্বজনকে ভর্তি করাইতে চাবেন, আপনার আসলে কোনো না কোনো ভাবে ইনক্লবিং করে সিট ম্যানেজ করতে হবে। আপনি আসলে প্রাথমিকভাবে একটা একটা সরকারি হাসপাতালে সিট ম্যানেজ করতে আপনার যে নাগরিক সুবিধা থাকার কথা, সেই নাগরিক সুবিধাটা আমরা অনেকাংশে পাই না। তো এই ধরনের অনেক ধরনের পরিস্থিতির কারণে আমাদের যে অধিকারের যেই কি বলে অধিকারের যে সংকট, সেই অধিকারের সংকট থেকে আমরা অনেক ধরনের পরিস্থিতি আসলে দেখতে পাই। পাশাপাশি এই যে নারীদের যে অবস্থান, যে আলাপ আগে পুনরায় আসলো, সেই আলাপটাই ঘুরে ফিরে আর কি, যে ডিজিটাল যেই মানে গেস্ট রুম, সেই ডিজিটাল গেস্ট রুম ওই ক্ষমতার যে রাজনীতি, সেই ক্ষমতার রাজনীতির বহিঃপ্রকাশ, একটা জোর জবরদস্তিমূলক যে রাজনীতি, যে রাজনৈতিক সংস্কৃতি, সেই রাজনৈতিক সংস্কৃতির বহিঃপ্রকাশ। আমি এখনো শুনতে পাই যে এখনো নতুন করে গেস্ট রুম কালচার চালু হওয়ার কিছু প্রবণতা ক্যাম্পাস গুলোতে দেখা যাচ্ছে। হয়তো গেস্ট রুমে ফর্মালি বা র্যাগিং কালচার না শুরু হলেও ইনফরমালি বিভিন্ন জায়গায় সেইগুলো হল কেন্দ্রিক যেই রাজনৈতিক যেই গেস্ট রুম কালচার, সেটা চলমান আছে। সো রাজনৈতিক সংস্কৃতি না পাল্টাইলে, না পরিবর্তন হলে আসলে এই পরিবর্তনগুলো আমরা দেখবো না আর কি। অনেকগুলো গণ অভ্যুত্থান হয়তো ঘটার পরে দেখতে পারি, কিন্তু এর আগে আমরা দেখবো না। ধন্যবাদ দাদা। আসলে আমাদের যে আরেকজন গেস্ট আছে ও আসলে মাইক্রোফোন বা মানে তিনি আমাদের শুনতে পাচ্ছেন না, যে কারণে আমি আসলে আপনাকেই বারবার প্রশ্ন করতে হচ্ছে। তো আহ সমস্যা নেই, সমস্যা নেই। আপনি একবার সবগুলো বিষয় খুব চমৎকার করে বলছেন। তো আপনি আসলে একসময় হ্যাঁ দাদা যেহেতু নমস্কার। আহ, আহ, ও আচ্ছা, সুদর্শন আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি, একটু সমস্যা হচ্ছিল তো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সুদর্শন রায়, আপনি তো একটু পরে যুক্ত হয়েছেন, তো মানে আপনি আমরা তো বিষয় আপনার কাছে সরবরাহ করেছি। তো সুদর্শন রায়, আপনার কাছে আমি জানতে চাবো যে এটি এটি আসলে যে আপনি বাংলাদেশের একটি দিনাজপুর মেডিকেল কলেজে আহ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি হিসেবে আসলে দায়িত্ব পালন করছেন। তো আপনার জি অবস্থান জি। থেকে একটি শুরুতে আসলে যে প্রশ্নটি যেতে চাচ্ছি আমি, সেটি হচ্ছে যে মানে আপনাদের যে কমিটি রয়েছে, আসলে আমি সেটি দেখেছি যে 5 জনের কমিটি। তো সেখানে আসলে একজন নারীও নেই বা একজন মেয়ে সদস্য নেই। তো নারীরা হুম। আসলে কি রাজনীতিতে আসতে চাচ্ছে না, বা না অন্য কোনো কারণে আসলে মানে নারীরা পিছিয়ে যাচ্ছে বা নিজে থেকে রাজনীতিতে আসতে চাচ্ছে না? আপনি কোনটা দেখছেন আসলে নারী নেতৃত্বের সংকট হিসেবে? এখানে দাদা নারী নেতৃত্বের সংকট হিসেবে নারীরা আসতে চাচ্ছে না ব্যাপারটা এরকমটা না। মানে বিষয়টা অনেকটা এরকম যে এখানে সামাজিকতার কিছু একটা মানে বাধা আছে। যেমন মনে করেন যে আমরা ছেলেরা যেভাবে রাজনীতি করতে পারি, মনে করেন যে এখানে ওখানে যাওয়া, যে যে লেভেলের পরিশ্রম দিতে পারি একজন মেয়ের ক্ষেত্রে, কিন্তু সেই লেভেলের পরিশ্রমটা দেওয়া আসলে সম্ভব না। যেমন মনে করেন যে বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে কিন্তু অনেক রাতেও প্রোগ্রাম করতে হয়। মেয়েদের ক্ষেত্রে কিছু কিছু মনে করেন লিমিটেশন থাকে, ওই লিমিটেশন গুলো ওরা আসলে পার করে আসতে পারে না। এই কারণেই এই মানে ওরা একটু পিছিয়ে পড়ে। জি, এটি আসলে আমরা জানি যে আমাদের যে সমাজ বা কালচার বা আমাদের যে সংস্কৃতি রাজনৈতিক, তো সেটি আমরা সবসময় জানি যে আসলে আমাদের কর্মসূচি হুম। রাতের দিকে থাকে বা এটি থাকে, এটি আমরা হ্যাঁ মেনেও হ্যাঁ। নিই। তো তাই বলে এটা একটা। মানে আপনাদের আহ, আপনাদের বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পক্ষ থেকে আসলে এমন কোনো পলিসি নেওয়া হচ্ছে কিনা যেখানে আসলে নারীরা স্বেচ্ছায় আসলে আসবে, বা নারীরা স্বেচ্ছায় আসলে হ্যাঁ আপনারা হ্যাঁ। আসলে সরাসরি রাজনৈতিক ভাবে তাদের হ্যাঁ দাদা, আমরা অংশগ্রহণকে উন্মুক্ত করে দেবেন? আমরা মেয়েদের জন্য এরকম ব্যবস্থা রাখতেছি দাদা। আমাদের কমিটি আসার পর আমরা মেয়েদের যে হলে আছে আমরা মেয়েদের কাছে রিচ করছি। আমাদের মেডিকেল কলেজের রাজনীতি কিন্তু মনে করেন যে শুধু যে এই যে এই করব বিভিন্ন প্রোগ্রাম, আমাদের রাজনীতিটা মনে করেন যে মেইনলি হয় ক্লাব কেন্দ্রিক এবং সরকার দল বা বিভিন্ন দলের যে ছাত্র সংগঠন আছে সেগুলো কেন্দ্রিক হয়। আর আমাদের মেইনলি দুটা ক্লাব আছে, একটা হচ্ছে সন্ধানী, একটা হচ্ছে মেডিসিন ক্লাব। তো আমরা চেষ্টা করি যে মেয়েদেরকে এগুলাতে ইনভলভ করার জন্য বেশি বেশি। এবং আমাদের যে মেডিসিন ক্লাব আছে সেখানে একজন নারী নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট পদে। আমরা মেয়েদেরকে টানানোর চেষ্টা করতেছি, এবং যে যারা স্বতঃস্ফূর্ত ভাবে নিজের ইচ্ছায় রাজনীতিতে আগ্রহী আমরা তাদেরকে সেই প্লেসটা দিচ্ছি, এবং তাদের সিদ্ধান্ত গ্রহণ করার সেই ক্ষমতা আমরা তাদেরকে প্রোভাইড করতেছি।
ধন্যবাদ সুদর্শন রায়। তো এর পাশাপাশি সুদর্শন রায়, আমি আপনার কাছে যেটি জানতে চাবো যে আমাদের নারীরা সামাজিক নেতৃত্বে অংশগ্রহণ করেও যেমন মানে সাফল্য বয়ে নিয়ে আসছেন, সেই সাথে যেহেতু বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা একটি চর্চা ভিত্তিক, যে মানে ক্ষমতা কেন্দ্রিক, হ্যাঁ, তো ক্ষমতা কেন্দ্রিক এই চর্চায় আসলে পলিসি নির্ধারণে অংশগ্রহণ করতে আসলে মূলধারার রাজনৈতিক দলগুলোতে আসলে নারীদের একটু অংশগ্রহণ প্রয়োজন। তো সেক্ষেত্রে আপনাদের যে আপনাদের মেডিকেল কলেজ শাখা ছাত্রদল যখন কমিটি আসলে হয় বা এটি হয়, তো সেক্ষেত্রে তারা কোনো আসলে স্ট্যান্ডার্ড ফলো করেছে কিনা যে আমরা আমাদের এই কমিটিতে এক বা দুইজন তিনজন নারী নেতৃত্ব রাখতে চাই, বা এটি আসলে আপনাদের কেন্দ্রীয় মানে বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদ আসলে সেটি মানে বাস্তবায়ন করতেছে কিনা, বা এরকম কোনো পলিসি তাদের রয়েছে কিনা? তো এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে কোনো মেয়ে যদি আমাদের স্বেচ্ছায় সে নেতৃত্ব দিত, আসতো, তারা অবশ্যই সে সেই ধরনের জায়গাগুলো থাকতো। কিন্তু প্রথমে যেটা বললাম যে ওরা আসলে আসতে চায় না। এখন কি কারণে আসতে চায় না, তারও অনেকগুলো কারণ আছে। যেমন মনে করেন যে একটি মেয়ে যদি এই কোনো মানে যেটা বললাম প্রথমে যে যে সামাজিকীকরণের একটা বাধা, তারপর বিভিন্ন ধরনের ধর্মীয় বাধা নিষেধ আছে, বাইরে বের হওয়া ইয়ে করা। একটা মেয়ে যদি মনে করেন যে আমাদের সঙ্গে মিটিং করতেছে, মনে করেন মিটিং করতে করতে রাত হয়ে গেল অনেক, তখন আশেপাশের লোকজন নিয়ে খারাপ কথা বলা শুরু করে মেয়েটিকে। আবার একটি ছেলে মনে করেন যে যেই বডি ল্যাঙ্গুয়েজে রাজনীতি করতে পারে, যে ইয়ে করতে পারে, একটি মেয়ে কিন্তু সেভাবে পারে না। আমার ওপোনেন্ট একটি মেয়ে, আমি কিন্তু আমার কথা দ্বারা বা অন্য কিছু দ্বারা মেয়েটাকে মনে করি ধমক মুখে সাপ্রেস করে রাখতে পারি, কিন্তু মেয়েটা কিন্তু ছেলেদের মতন করে বিহেভ করে এই জিনিসটা করতে পারে না। রাজনীতি এটা একটা খারাপ জিনিস। তো জি। আমরা চেষ্টা করি যে চমৎকার। মেয়েরা যেন ওরা কথা বলতে পারে, কথা বলে স্টেজটা দেই আমরা। আমাদের কেন্দ্রীয় সংসদে এরকম কোনো নির্দেশনা নাই যে মেয়েরা যদি রাজনীতিতে আসে তোমরা তাকে নিও না। আমাদের কেন্দ্রীয় সংসদে বলে যদি মেয়েরা যদি সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায় থাকতে চায়, তারা যদি সেদিনের নেতৃত্ব প্রদান করতে চায়, আমরা যেন তাদেরকে আগাই দিই। এবং আমরা সেভাবে কাজ করছিলাম, আমরা মেয়েদের কাছে ডিস করছিলাম, কিন্তু বিভিন্ন কারণে আসলে ওরা সেভাবে অগ্রগতি করতে পারেনি। জি। ধন্যবাদ সুদর্শন রায়। তো অমর্ত্য রায় দাদা, আপনার কাছে মানে আমাদের যে আসলে যেটি মানে বিদ্যমান সমস্যা, সেটি আসলে আমরা অনেকটা অনুধাবন করার চেষ্টা করলাম যে আসলে আমাদের মেয়েরা আসতে চায় না। তো বাট আমরা যদি অমর্ত্য রায় দাদা, আপনার কাছে আমি একটু তুলে ধরি, সেটি হচ্ছে নিউজিল্যান্ড, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া, ইউরোপের কয়েকটা কান্ট্রিতে আসলে আমি তথ্য বা পরিসংখ্যান নিয়েছি। তো তাদের ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের হার যে জাতীয় নির্বাচনে, সেটি হচ্ছে আপনার 20 থেকে 30%। কোনো কোনো ক্ষেত্রে পার্লামেন্টে আসলে 40 থেকে 50% মতো নারী রয়েছে। তো আমাদের আসলে পার্লামেন্টের যে সর্বশেষ যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, আসলে সেখানে আমি দেখেছি, মানে যেটা অবজারভেশন, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী পক্ষ থেকে 7 জন সরাসরি নারীর মনোনয়ন দেওয়া হয়েছে। আপনার এনসিপির পক্ষ থেকে হয়তো 3 জন বা 4 জনের মতো। কিন্তু দেখেছি যে বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে আসলে কোনো ধরনের নারীকেই মনোনয়ন দেওয়া হয়নি, যদিও আমাদের নারীদের অংশগ্রহণ হচ্ছে মানে সামগ্রিকভাবে জনসংখ্যা 51%। তো রাজনৈতিক দলগুলোর এই যে একটি সীমাবদ্ধতা বা ওদের যে চিন্তাধারা বা নারী, এই পলিসি গুলাই আসলে আমাদের নারীদের আরো পিছিয়ে দিচ্ছে কিনা। কারণ আপনি জানেন যে নারীরা তখনই আসলে সামনে আসবে যখন তারা একটি শান্তিময় পরিবেশ দেখবে, এবং তারা দেখবে যে আসলে তাদের যে কথাগুলো সেগুলো হচ্ছে রাষ্ট্র গ্রহণ করছে, এবং তাদেরকে যারা স্ল্যাশ শেমিং করতেছে, তাদেরকে সাইবার বুলিং করতেছে, তাদেরকে সরকার নিয়ন্ত্রণ করতেছে। তো এই আহ, রাজনৈতিক দলগুলোর আসলে সীমাবদ্ধতা কথায় এই নারীদের সামনে নিয়ে আসার ক্ষেত্রে। এবং দাদা, আপনি মিউট হয়ে আছেন। মানে আপনি বললেন না যে বিএনপি 7 জনকে মনোনয়ন দিল বিএনপি 7 জনকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, এনসিপি দিল 3 থেকে 4 জনকে, জামাত কাউকে দেয় নাই। তো আপনি যদি সংখ্যাগুলোও দেখেন যে 300 জন প্রার্থী সংসদ সদস্য আসলে 300 জন 300 জন প্রতিদ্বন্দ্বী, 300 জন প্রার্থীর হচ্ছে যে সংসদীয় আসন, এবং সেই 300 জনের জায়গায় 4 জন 7 জন আর একটা জামায়াতের একজনও না। তো এই জায়গা থেকে তো আসলে বোঝা যায় যে আমাদের রাজনীতিতে নারীদের অবস্থান আসলে কোথায়। এটা একদম স্পষ্ট বোঝা যায় যে নারীদের অবস্থান কোথায়, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে জামায়াতের প্রশ্নে, জামায়াতে তারা নারীদের ব্যাপারে তাদের যে দৃষ্টিভঙ্গি, সেইটা আমি আহ বোঝার চেষ্টা করব। আরো পরিষ্কার হলাম কয়েকদিন আগে, লাস্ট ওই গাজী নজরুল ইসলাম নামে একজনের যে নির্বাচনী যে প্রচারের যে ভিডিও, সেই ভিডিওতে আমি দেখলাম যে পর্দা টানানো, কালো কাপড়ের পর্দা টানানো, এবং পর্দার ওইদিকে জামায়াতের নারী নেত্রীরা বসা, এদিকে উনি কথা বলছেন।
তো ইসলামী বিধিবিধান অনুযায়ী হয়তো কথা বলছেন, কিন্তু আমি যেটা বলার চেষ্টা করতেছি যে সেটা হচ্ছে জামায়াতের আমির সহ তাদের যে নারীদের ব্যাপারে তাদের যে বক্তব্য, সেই বক্তব্যগুলো যদি আমরা বিশ্লেষণ করি সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে নারীদের ব্যাপারে তাদের অবস্থানটা অনেক বেশি ওই যে নারীরা হচ্ছে যে কর্মঘণ্টা, নারীরা পুরুষদের চেয়ে কর্মক্ষম কম, তাদের কর্মক্ষমতা কম, তারা 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 সব ঘরের ক্ষেত্রে বেশি মন দিবেন, তারা চাকরি করলেও কর্মঘণ্টা ৮ ঘন্টার জায়গায় ৪ ঘন্টা হলে তাদের জন্য সুবিধা হয়, তাদের নির্বাচনী ইশতেহারও এটা ছিল। তো ডানপন্থী দলগুলোর নারীদের ব্যাপারে অবস্থান যখন এরকম, আবার যদি বলি মধ্যপন্থী বা বিএনপির মতো ডান বাম উভয়ের মতো একটা মধ্যম পন্থায় অবস্থান করা রাজনৈতিক শক্তি, তাদেরও অবস্থান নারীদের ব্যাপারে এই ৭ জন এবং এনসিপিতে ৪ জন। তো সেই জায়গায় রাজনৈতিক সংস্কৃতি তো মানে একই সাথে ওই যে আগে বললাম যে রাজনৈতিক সংস্কৃতির আলাপটা আবার ঘুরে ফিরে আসতেছে যে আমরা ক্ষমতা নির্ভর একটা রাজনৈতিক সংস্কৃতিতে বাস করি, একটা জোর যার মূল্য তার একটা জোর জবরদস্তিমূলক, সেই জোর জবরদস্তিমূলক রাজনৈতিক সংস্কৃতিতে আপনার সমতা আশা করা অনেক বেশি কষ্টসাধ্য ব্যাপার। সমতা আপনি তখনই আশা করবেন যখন জোর জবরদস্তিটুকু থাকবে না, মানুষের মানে রাজনৈতিক সক্ষমতা বা তার মেধা, তার অন্যান্য যেই গুণাবলী, সেই গুণাবলী যখন প্রাধান্য পাবে ক্ষমতা কেন্দ্রিক চর্চার চেয়ে, সেক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব বহন করবে আর কি। যেমন ওই দিনাজপুর মেডিকেলের ভাইয়ের কথা শুনতেছিলাম যে উনি বলতেছিলেন যে নারীদের অনেক ধরনের প্রতিবন্ধকতা শিকার হতে হয় দিনাজপুরে মেডিকেলে। তা আপনি চিন্তা করেন যে একটা মেডিকেল কলেজে ওনারা ডাক্তারি পাশ করে সেবা করবেন আমাদের দেশের মানুষের। তো সেই মেডিকেল কলেজের নারী শিক্ষার্থীদের রাজনৈতিক কাজ বা যে কোনো প্রকার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে কার্যক্রম চালিয়ে যেতে গেলে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার শিকার হতে হয়। তো একটা মেডিকেল কলেজের শিক্ষার্থীরই যদি এই ধরনের প্রতিবন্ধকতার শিকার হতে হয়, তার মানে আপনার আমাদের সমাজে অন্যান্য ন্যাশনাল ইউনিভার্সিটি সহ অন্যান্য সরকারি কলেজগুলোতে যারা অনার্স মাস্টার্স করছে বা যারা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করছে বা যারা এসএসসি পর্যন্ত পড়াশোনা করছেন, যে নারী শিক্ষার্থীরা, তাদের অবস্থানটা আসলে কতদূর, তাদের অবস্থানটা আসলে কোথায়? তো আমাদের একেতে রাজনৈতিক সংস্কৃতি, সামাজিক পরিস্থিতি এবং যে রাষ্ট্রীয় পরিস্থিতি, সেই পরিস্থিতিতে নারীদের অবস্থান প্রান্তিকের চেয়েও প্রান্তিকতর। মানে আমি দিনাজপুরের ভাইয়ের ওই কথার পরে আগে তো বলছিলাম প্রান্তিক, এখন বলার চেষ্টা করছি যে প্রান্তিকের চেয়ে প্রান্তিকতর অবস্থা। সেই অবস্থায় আপনার সমতা বিধানের আলাপ, আপনি যেই বহির্বিশ্বের যেই ডেটার আলাপ করছেন, সেই ডেটা অনুযায়ী সেইটা অনেক বেশি কি বলে মানে অসামঞ্জস্যপূর্ণ এই জায়গা থেকে যে আমাদের অবস্থান তো প্রান্তিকের চেয়ে প্রান্তিকতর। মানে তাদের তো আপনাকে আমি তাদেরকে তো একটি বিষয় আসলে অ্যাড্রেস করতে চাই যে সমকালের এক প্রতিবেদনে আমি দেখেছি যে আসলে জামাতের আমির আসলে বলেছেন তাদের প্রায় তাদের যিনি সদস্য তার মধ্যে 46% হচ্ছে কর্মজীবী নারী। তো নারীর ক্ষেত্রে যে তাদের সদস্যদের ক্ষেত্রে একটি স্ট্রং মেনটেন করছেন যে নারীদের অংশগ্রহণ, এবং সেই সাথে যদি বলি যে আমি এনসিপির বেশিরভাগ মানে অনেকগুলো সংবাদ সম্মেলনে দেখার চেষ্টা করেছি, তো তাদের ক্ষেত্রে অনেক সময় দেখেছি যে তাদের সম্মুখ ফ্রন্টে যিনি আসলে ক্যামেরায় কথা বলেন বা যিনি সাংবাদিকদের সাথে কথা বলেন তাকেও আসলে সবসময় মেয়ে রাখা হয়। তো এই একদিকে আসলে মেয়েদেরকে সামনের দিকে রাখতেছে, আবার পলিসি নির্ধারণের দিক থেকে একবারে পিছিয়ে দিচ্ছে। যেমন ধরেন গণঅভ্যুত্থানের সময় অনেকগুলো নারী সামনে ছিল, তো পরবর্তীতে তাদেরই দলেরই আসলে অনেক নারী আসলে যথাযথ মূল্যায়ন পায়নি। তো একদিকে আসলে নারীদেরকে টুল হিসেবে ব্যবহার করার যে চর্চাটি আসলে সেটি আসলে এখন বর্তমানে মধ্যম পন্থা দল দাবি করলেও আসলে তারা এই কাজটি করছে কিনা, যদিও মধ্যম পন্থা দাবি করছে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে নারীকে টুল হিসেবে ব্যবহার করছে। নারীকে টুল হিসেবে ব্যবহার তো আসলে সকল রাজনৈতিক দলই করছে এই জায়গা থেকে। যখন বলা হইলো জুলাইতে যখন এই আলাপটুকু আসলো যে জুলাইয়ে অভ্যুত্থানের সময় নারীরা সামনে, কিন্তু অভ্যুত্থানের আলোচনাগুলোতে নারীরা কেন নাই? তো আমরা অনেক জায়গায় দেখলাম যে টোকেন সিস্টেমে নারীদেরকে রাখা হচ্ছে, যে 6 জন পুরুষ বক্তার সাথে 1 জন নারী বক্তা, এবং উনি মাঝখানে বসে আছে। তো মানে এইগুলো তো আসলে এক প্রকার মানে টুল হিসেবে ব্যবহার। এবং একই সাথে ধরেন জামায়াত, তারা বলতেছে 46% কর্মজীবী নারী, কিন্তু তারা তো ধরেন যে তাদের পুরুষ যে রাজনৈতিক নেতৃবৃন্দকেই সবসময় প্রকাশ্যে আনে না, এবং নারীদের ব্যাপারেও তাদের এক ধরনের পর্দা প্রথার ব্যাপার, ইসলামিকীকরণের ব্যাপার। সেই জায়গাগুলো, সেই রাজনৈতিক কালচারের তাদের জায়গা থেকে তারা অনেক বেশি গুপ্ত রাজনৈতিক আশ্রয় নেয়, সেটা বাংলাদেশে সমাদৃত, আমরা ইলেকশন বা ইন্টারিম পিরিয়ডে দেখেওছি।
মধ্যমপন্থী দলগুলোতে একই পরিস্থিতি আমরা দেখলাম যে এনসিপিতে আমরা এনসিপির ব্যাপারে একটা নতুন প্রত্যাশার জায়গা ছিল যে তরুণদের রাজনৈতিক দল, আমরা সেই নতুন সম্ভাবনার জায়গা আমরা দেখবো, কিন্তু আমরা দেখলাম একই জিনিস যে তারা আসলে শেষমেশ ইলেকশনে জামায়াতের সাথে জোটবদ্ধ হলেন এবং একই সাথে তাদের জামায়াতের সাথে একটা ইন্টারেস্টিং বিষয় আপনি খেয়াল করেছেন কিনা যে জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার পরে তাদের রাজনৈতিক দল থেকে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নারী নেত্রী পদত্যাগ করেছেন এবং হ্যাঁ, আমি শুধুমাত্র এটাই আসলে জামায়াতের সাথে বললাম যে জোটবদ্ধতার কারণে ইলেকশনে। হ্যাঁ, তো মধ্যমপন্থী দলগুলোর যেখানে এই পরিস্থিতি, এবং আপনি দেখবেন বিএনপি তো নারী নেতৃত্ব থাকলেও নারী নেতৃত্বের যে অবস্থান মানে খুব একটা, যেমন বিএনপির কোনো মহাসচিব আসলে মানে খালেদা জিয়া যতদিন ছিলেন মানে এটা বিএনপির লোকজন বা বিএনপি নেতাকর্মী বলতেই পারেন যে তাদের নারীদেরকে প্রাধান্য দেয়া হয়, কিন্তু আমি বলার চেষ্টা করতেছি যে না, এটা তো পরিবারতান্ত্রিক পরিবার কেন্দ্রিক একটা রাজনৈতিক জায়গা হিসেবে খালেদা জিয়া ছিলেন, কিন্তু এর বাইরে আমরা বিএনপিতে আসলে এই মুহূর্তে চমৎকার মানে এই মুহূর্তে নেতৃত্ব গুণ সম্পন্ন কতজন নারী নেতৃত্বকে আসলে বিএনপি কে আপহোল্ড করতে দেখছি, সেটা তো একটা বড় প্রশ্ন। তো বাংলাদেশের মেইনস্ট্রিম রাজনীতিতে আসলে নারীদের অবস্থান অনেক বেশি টুলের মতো ব্যবহারের মতো করি আর কি, মানে এখন পর্যন্ত যেই যেই মানে আমরা যে প্রত্যাশার কথা ব্যক্ত করতেছি বা আমরা যেই সম্ভাবনা দেখতে চাই, সেই সম্ভাবনা অনুযায়ী এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলই আসলে তার নারীদের ক্ষেত্রে অবস্থান এখন পর্যন্ত স্পষ্ট করে নাই। কবে হবে সেই আশায় আমরা পথ দেখতে পারি আর কি। ধন্যবাদ দাদা। তো সুদর্শন রায়, আমি আপনার কাছে যেতে চাই সেটি হচ্ছে আমি আসলে আপনার কাছে একটু জানতে চাবো যে আপনি যে এলাকায় বাস করেন সুদর্শন রায়, আপনি জানেন যে আসলে আমাদের সেই এলাকায় একটি যৌতুকের একটি ভয়াবহ চর্চা বিদ্যমান। তো যে চর্চাটি আসলে সেই চর্চাটিকে আসলে সুদর্শন রায় আপনি কিভাবে দেখছেন, এবং এই চর্চা আসলে মানে বিনাশ বা এই চর্চা বা মানে কমানোর আসলে উদ্যোগগুলো আসলে কি হতে পারে? নমস্কার দাদা। দাদা, প্রথমে একটা কথা বলে রাখি যে হচ্ছে আমি আসলে আপনাদের থেকে বয়স অনেক ছোট হবো, এবং মনে হয় যে বিএনপির সাথে এখন পর্যন্ত যতগুলা মেডিকেল ছাত্র সংগঠন দিয়েছে তার মধ্যে সব থেকে কম বয়সী ছাত্র হচ্ছে আমি সবে মাত্র থার্ড ইয়ারে পড়ি আর কি। তো আপনারা আর কি আমার থেকে অনেক বড় জি। সিনিয়র হবেন, আপনারা আমার থেকে অনেক বেশি জানেন, তো আমার ভুল ত্রুটি হলে আসলে মাফ করে দিন। না, 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 তো আমি আসলে আমাদের এটি কোনো না না, বিষয় না। আমি বলি, মানে আপনি জানেন রাখলাম দাদা, সুদর্শন রায় ইনফরমেশনটা আসলে দিলাম আর কি। আপনি না, না, সুদর্শন রায়, আপনি যেটা বলছেন যে সেটি খুবই গ্রহণযোগ্য। কারণ আমাদের যে বিদ্যমান বাস্তবতা আসলে এমন যদি হতো হ্যাঁ যে আমাদের নারীরা আসলে সামাজিক সংগঠনে অংশগ্রহণ করার সাহস পায়, কারণ সেটিকে তারা পিসফুল মনে করে, সেটিকে তারা কম ঝামেলাপূর্ণ মনে করে, এবং সেখানে তাদের যে সিদ্ধান্ত সেটি সিদ্ধান্তটা আসলে বাস্তবিত হয় বা গ্রহণ করা হয়। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে এটি আমাদের একটা বাস্তবতায় যে আসলে আমাদের নারীদেরকে আসলে তেমন গ্রহণযোগ্য করে না, এটি নিয়ে আসলে আমাদের সমস্যা নেই। তো আপনার কাছে আমি যেটি জানতে চেয়েছি আসলে সেটি হচ্ছে যে আহ, আপনি যে আপনি যে এলাকায় বিলং করেন, তো সেখানে আসলে যৌতুকের একটি ভয়াবহ চর্চা বিদ্যমান। তো একজন হুম শিক্ষার্থী হুম। হিসেবে আপনিও জানেন আমিও জানি যে সেখানে যত বেশি শিক্ষিত মানুষ বা যত বেশি মানে উপরের গ্রেডের মানুষ চাকরির ক্ষেত্রে তত বেশি আসলে যৌতুকের হার বেশি। তো একজন ছাত্র নেতা এবং একজন শিক্ষার্থী হিসেবে আসলে আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করেন, এবং যৌতুকের এই সমস্যা দূরীকরণে আসলে কি মানে মানুষগুলো কি পদক্ষেপ নিতে পারে? এখন দাদা, যৌতুকের যে প্রথাটা, এটা হচ্ছে মনে করেন যে একটা ভয়ঙ্কর রকমের একটা ব্যাধির মতো আমাদের সমাজে। একটি মেয়েকে যখন আমরা, একজন বাবা যখন তার মেয়েকে অন্য একজন পুরুষের সাথে তুলে দেয়, সেই সঙ্গে যখন অর্থ, গাড়ি বাড়ি মানে গাড়ি গয়নাগাটি যখন দেওয়া হয়, তখন আসলে ওই মেয়েটার মানে স্বাধীনতাটা আসলে সেখানে থাকে না। সেই মেয়েটার স্বাধীনতা থাকে না, সেই মেয়েটার আত্মসম্মান বোধটা সেখানে নষ্ট হয়ে যায়। তো যখন একটা সমাজে যখন এই জিনিসটা ঘটবে, তখন তো ওই যে আপনি প্রথম আমাদের যে টপিক, এই আমাদের টকশোর, যে রাজনৈতিক ক্ষেত্রে নারী আসতেছে না কেন, যেখানে নারীদের স্বাধীনতা থাকতেছে না সমাজে, সেখানে নারীরা কেমনে ক্ষমতায় আসবে? একটা পরিবারে যদি আমরা দেখি, আমাদের পুরো পরিবারটা হয় পুরুষতান্ত্রিক পরিবার। একটি পরিবারে পুরুষরা অর্থ উপার্জন করে, এবং নর্মালি যেই পরিবার মানে যেখানে যে অর্থ উপার্জন করবে, যার কাছে টাকা থাকবে, যে সংসার চালাবে, খরচ সামলাবে, সেখানে সেই সিদ্ধান্ত গ্রহণ করবে, সেখানে সেই নেতৃত্ব দিবে। তো আমাদের সমাজ সমাজ ব্যবস্থাটা যেহেতু এরকম, মানে সেহেতু আমাদের মানে আমরা আসলে এরকমটাই ঘটবে আসলে আলটিমেটলি, যদি আমরা এটাকে চেঞ্জ করতে না পারি, তাহলে এই যে নারী নেতৃত্বকে আমরা সামনে আগাই দিতে চাচ্ছি, এটা আসলে অতটা বাস্তবায়িত হবে না। কারণ দাদা যে বললেন যে বিএনপি কোথায়, বিএনপিতে হচ্ছে নারী নেতৃত্ব, নারী নেতা কতগুলো আছে,
আসলে নারী নেতৃত্ব আমরা তো সাপ্রেস করতেছি না। নারী নেতৃত্ব যদি কেউ আসতে চায় সে আসতে পারে, আসুক। কিন্তু তারা নিজেরাই যে হীনমন্যতায় ভুগতেছে, আমাদের সমাজ তাদেরকে যে হীনমন্যতায় রাখতেছে, সেখান থেকে তারা আসলে কাটায় উঠতে পারতেছে না। এবং যেসব নারীরা, যেমন আমাদের সবার মনে করি যে বাংলাদেশের ফেমাস ব্যারিস্টার রুমিন ফারহানা, উনি তো রাজনীতি করছেন, উনি সেসব বাধা কাটায় আসছেন, উনি রাজনীতি করছেন, কেউ তো ওনাকে সাপ্রেস করতে আর দেয়নি, রাজনীতির ক্ষেত্রে উনি রাজনীতি করছেন। আর আমাদের যে সমাজের যে আমাদের এলাকায়, আমাদের যে উত্তরবঙ্গ, বিশেষ করে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এই তিনটা উপজেলায়, তিনটা জেলায় এই যৌতুক প্রথাটা খুবই মানে ভয়ঙ্কর রকমের। দেখা যায় যে একটা মেয়ের বাবা তার মেয়েকে যদি ভালো ঘরে একটা দিতে চায়, একটা ডাক্তার ফ্যামিলি দিতে চায়, বা একটা ইঞ্জিনিয়ার ফ্যামিলি, বা একটা ব্যাংকার ছেলের হাতে যদি মেয়েকে দিতে চায়, তাহলে তাকে মনে করেন যে প্রায় 50 লাখের উপরে তাকে যৌতুক দিতে হয়। এটা আসলে এই যৌতুক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পরিবারটাও মনে করেন যে এক প্রকার পঙ্গু হয়ে যায়। তো এটা এখন এখন এই জিনিসটাকে যদি আমি একজন ইয়া হিসেবে দেখতে চাই, তাহলে এটাতে হচ্ছে আহ যেটা আমরা করতে পারি, এটা সমস্যার সমাধান করতে আমরা হচ্ছে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি এই যৌতুক প্রথার বিরুদ্ধে। যেমন দাদা আপনাদের মুভমেন্ট এগেন্স্ট ডোরি কাজ করতেছে, এরকম ভাবে আমরা আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলোতে, গ্রামে গ্রামে, প্রত্যেকটা অঞ্চলে যদি আমরা এই সামাজিক আন্দোলনটা ভালোভাবে প্রবলভাবে যদি ছড়িয়ে দিতে পারি, তাহলে হয়তো অদূর ভবিষ্যতে আমরা এটা আসলে নির্মূল করতে পারবো। এটাই দাদা। ধন্যবাদ সুদর্শন রায়। তো আপনি আসলে আপনার অবস্থান থেকে যেটি বলছেন খুব চমৎকার করে। আপনি তৃতীয় বর্ষে পড়ছেন, সেই সাথে নিজেকে রাজনৈতিক ভাবে গড়ে তুলছেন, এবং আমি মনে করি যে আপনার অবস্থানের মাধ্যমে বা আপনার নীতির মাধ্যমে বা আপনার কাজের মাধ্যমে আপনার এলাকায় যে শিক্ষিত যে তরুণগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে যৌতুকের পথ থেকে দূরে সরে আসবে। তো এক্ষেত্রে আসলে যেহেতু আপনি জানেন যে যে এটি একটি আসলে সামাজিক সমস্যা এবং কি যেটি ধীরে ধীরে প্রকট হচ্ছে, তো দিনাজপুর মেডিকেল কলেজের যে আসলে যে শিক্ষার্থীরা রয়েছে বা আশেপাশে যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে আসলে সচেতন করতে আপনি আসলে আপনার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের পক্ষ থেকে আসলে কি কোনো উদ্যোগ গ্রহণ করবেন বা সরকারকে আসলে দাবি জানাবেন কিনা, বা আপনার কেন্দ্রীয় নির্বাহী সংসদকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য কাজ করতে বলবেন কিনা? আহ ধন্যবাদ দাদা। আমাদের সরকার ইতোমধ্যে মেয়েদের অগ্রগতির জন্য অনেক পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে মনে করেন যে একটা হচ্ছে এই যে প্রথম যেটা বললাম, যে একটা পরিবারে মেয়েরা আসলে অর্থ উপার্জন করতে পারে না, তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, এই সমস্যা অনেকটা কাটায় ওঠানোর জন্য আমাদের প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান সাহেব ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করছেন। প্রাথমিক পর্যায়ে মহিলাদেরকে প্রায় 2,500 টাকা করে দেওয়া হবে, তারা যেন অর্থনৈতিক ভাবে নিজেরা একটু স্বাবলম্বী হতে পারে। তারপর হচ্ছে আমাদের মেয়েদের যৌতুক প্রথাটা দাদা, আসলে এটা হচ্ছে একটা অশিক্ষা, মানে গ্রামের মানুষরা অশিক্ষিত বলেই কিন্তু তারা এই জিনিসটা প্রবলভাবে তাদের মধ্যে বিরাজ করে। তো এই যে মেয়েদেরকে যখন আমরা শিক্ষিত করে তুলতে পারবো, তখন তারা নিজেরাই কিন্তু এই যৌতুকের বিরুদ্ধে সোচ্চার হতে পারবে। এবং তারা নিজেরাই যখন সোচ্চার হবে, তখন এই জিনিসটা দূর করাটা আরো ইজি হয়ে যাবে। এই জন্য আমাদের বিএনপির পক্ষ থেকে স্নাতক অনার্স পর্যন্ত নারীদের টিউশন ফি বিনামূল্যে করার ব্যবস্থা করা হয়েছে। এবং আমাদের প্রয়াত মরহুমা বেগম খালেদা জিয়া 1993 সালে প্রাথমিক শিক্ষা ছেলে মেয়ে উভয়ের জন্য বাধ্যতামূলক করেছিলেন। তারপর উনি হচ্ছে 10ম শ্রেণী পর্যন্ত মেয়েদেরকে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা চালু করেছিলেন, মেয়েদের উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন। তো এই জিনিসগুলো, প্রসেসগুলোর মাধ্যমেই ধীরে ধীরে যখন শিক্ষাটা মেয়েদের মধ্যে বিস্তার করবে, তারা যখন এই যৌতুকের বিরুদ্ধে যখন প্রবলভাবে সোচ্চার হবে, তখনই আসলে এটা ইয়া করা সম্ভব। আর যদি হচ্ছে আমি আমার অবস্থান থেকে যদি করতে চাই, তাহলে আমার পক্ষ থেকে দাদা প্রথমে যেটা বললাম, যে আসলে দাদা সামাজিক আন্দোলন আমরা একটা গড়ে তুলতে পারি আমাদের দলের পক্ষ থেকে। আমাদের যারা মেয়েরা আছে, মেয়ের যারা নেতৃত্ব দিচ্ছে আমাদের মেয়েদের হোস্টেল গুলাতে, তাদেরকে আমরা সামনে আগায় নিয়ে আসতে পারি, তাদেরকে এই বিষয়ে আমরা ইয়ে করতে পারি, এবং বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প করতে পারি। মেডিকেল ক্যাম্পে আমরা জনসাধারণের চিকিৎসা সেবা দিতে পারি, এবং হচ্ছে তাদেরকে আমরা আহ এই যৌতুকের বিরুদ্ধে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি। এবং এই বিষয়ে ওদের ভবিষ্যতে বা সামনে আমরা পদক্ষেপ নিব, এই বিষয়ে আমাদের প্ল্যান পরিকল্পনা আছে। ধন্যবাদ সুদর্শন রায়। আমরা আপনাকে আজকে খুবই কম সময়ের জন্য পেয়েছি, সেটি হচ্ছে বাট আপনি খুব চমৎকার করে বলেছেন যে আসলে আপনার যে সংগঠন, সেই সাথে বর্তমান সরকার আসলে কোন কোন পলিসি গুলো আসলে নারীদের জন্য বাস্তবায়ন করছে। সেই সাথে অনন্ত রায় দাদা, আপনার কাছে আমি আসলে একটি জানতে চাবো, সেটি হচ্ছে যে আমি যেটি দেখেছি যে জাকসু নির্বাচন হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন, তো সেই নির্বাচনে বা অন্য যে ঘটনা এবং কি এরপরে আসলে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে,
তো আসলে আপনি এই সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো ছাত্র ইউনিয়নের যে সদস্যগুলো রয়েছে যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘদিন সংগ্রাম করছে, তো তারা আসলে কেন মূলধারার ক্ষেত্রে যে রাজনৈতিক পার্টিসিপেশনের ক্ষেত্রে কেন আসলে পিছিয়ে পড়ছে, সেটি আপনারা আসলে কিভাবে এটিকে আইডেন্টিফাই করেছেন বা এই সমস্যার সমাধানে কি কাজ করছেন? মূলধারার রাজনৈতিক মানে ইয়ে থেকে মানে ইয়ে হয়ে পড়ার একটা জায়গা হইতে পারে, মানে আপনি যেভাবে বলছেন আর কি সেভাবে বলতে গেলে 90 পরবর্তী সোভিয়েত পতনের পরবর্তী সময়ে আমরা দেখলাম যে বৈশ্বিক অর্ডার এই ভাগে বিভক্ত হয়ে গেল। যে আগে যেটা ছিল সোভিয়েত ইউএসএ, এরপরে যখন আমরা দেখলাম ইসলামী ডানপন্থী দলগুলো যখন আবির্ভাব ঘটলো বাংলাদেশের রাজনীতিতে, তখন থেকেই আসলে বামপন্থী দলগুলো এক প্রকার মেইন স্ট্রিম থেকে মানে মেইন স্ট্রিম থেকে সরে যাওয়ার এক প্রকার প্রক্রিয়া কোন শুরু হলো আর কি। তো এটা এক প্রকার প্রক্রিয়া কোন প্রজেক্টই বলবো, হয়তো এক প্রকার প্রজেক্টই যে বামপন্থীরা এখান থেকে মেইন স্ট্রিম পলিটিক্সে বিচ্ছিন্ন হয়ে যাবে। তো আমাদের এই জায়গায় যেটা বামপন্থী ছাত্র রাজনীতির ক্ষেত্রে আমাদের যেই জায়গায় সবসময় সোচ্চার ছিলাম বা এখনো আছে, সেটা হচ্ছে যে আমাদের ক্যাম্পাস গুলোতে এবং শিক্ষাঙ্গন পরিস্থিতিতে, ছাত্র ইউনিয়ন যেহেতু শিক্ষা নিয়ে কাজ করে, শিক্ষাঙ্গন পরিস্থিতিতে শিক্ষাঙ্গন পরিস্থিতি গণতান্ত্রিক কিনা, শিক্ষাঙ্গন পরিস্থিতিতে শিক্ষার্থীদের আসলে তার তার সেই কোন প্রকার বৈষম্য শিকার হচ্ছে কিনা, তার যে অধিকার, সেই অধিকার শিক্ষার অধিকার সেটা সে নিশ্চিত করতে পারছে কিনা, সেই শিক্ষাকে যে আস্তে আস্তে ধীরে প্রাইভেটাইজেশন করে ফেলা হচ্ছে, একটা প্রকার শিক্ষা শিক্ষা ব্যবসার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই জিনিসগুলো নিয়ে ছাত্র ইউনিয়নের তার যে ঐতিহ্যবাহী যে ধারাবাহিক সংগ্রাম, সেই সংগ্রাম ছাত্র ইউনিয়নের মতো করে পালন করছে। এবং ছাত্র ইউনিয়ন যেই তার মেইন স্ট্রিম থেকে বিচ্যুত হয়ে পড়ার ব্যাপার আপনি যা বলছেন, আমি মনে করি যে ছাত্র ইউনিয়ন তার যে অর্জিত যে গতিপথ বা লক্ষ্য, সেটা হচ্ছে যে এক প্রকার একমুখী বিজ্ঞান ভিত্তিক শিক্ষানীতি বাস্তবায়ন। তো একমুখী বিজ্ঞান ভিত্তিক শিক্ষানীতি বাস্তবায়ন করার জন্য ছাত্র ইউনিয়নের প্রতিটা জেলায় বা প্রতিটা শিক্ষাঙ্গনে যেই ধরনের আন্দোলন গড়ে তোলা দরকার, সেইভাবে ছাত্র ইউনিয়ন কাজ করার চেষ্টা করছে। এবং পাশাপাশি বিভিন্ন ধরনের জটিলতা, যেমন গত 17 বছরে আওয়ামী লীগ পিরিয়ডে কিংবা এর আগের পিরিয়ডে আপনারা খেয়াল করলে দেখবেন যে বামপন্থী ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাস গুলোতে, শিক্ষাঙ্গন গুলোতে এক প্রকার নিপীড়নের শিকার হওয়া এবং নানাবিধভাবে নিপীড়নের শিকার হওয়া, সেই নিপীড়নের শিকার একদিকে, অন্যদিকে যেহেতু বামপন্থী রাজনৈতিক দলগুলো বা বামপন্থী ছাত্র সংগঠনগুলো কখনোই ক্ষমতার অংশীদারিত্ব করে না, তো স্বাভাবিকভাবেই তাদের লোক সংখ্যা, লোকবলের জায়গায় আমরা এক প্রকার কম লোক সংখ্যা, কম লোকবল দেখি। কারণ হচ্ছে যে এই যে ক্ষমতার অংশীদারিত্বের পার্ট কখনো এই প্রতিষ্ঠানগুলো ছিল না। তো এইগুলো একটা কারণ বামপন্থী রাজনৈতিক দলগুলো মেইন স্ট্রিম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া। আপনি যখন ক্ষমতার অংশীদারিত্বে থাকবেন না, তখন আসলে আপনার দিক থেকে অনেক ধরনের মনোযোগ আসলে সরে যাবে। এবং পাশাপাশি বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপট, তো তার পাশাপাশি তারপরে বামপন্থী রাজনৈতিক দলগুলো তাদের মতো করে রাজনৈতিক যে সংগ্রাম, তাদের যেই লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের রাজনৈতিক কার্যক্রম এখনো পালন করছে। এবং গণ অভ্যুত্থান ধরেও আমরা দেখলাম যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়েও ছাত্রসংঘ নির্বাচনগুলোতে তাদের যে নির্বাচনের যে পরিস্থিতি, অনেক ধরনের ভোটের স্ট্র্যাটেজির হিসাব থাকে, ভোটের অনেক ধরনের হিসাব নিকাশ থাকে, তারপরেও বামপন্থী ছাত্র সংগঠনগুলোর যে অবস্থান, সেটা খুব একটা নেতিবাচক দেখছি না। সামনের দিনে হয়তো বামপন্থী ছাত্র সংগঠন সহ বামপন্থী রাজনীতির উজ্জ্বল ভবিষ্যৎ এই জায়গা থেকে দেখি যে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলো, মেইনস্ট্রিম যে রাজনৈতিক দলগুলো আমরা বলছি, সেই রাজনৈতিক দলগুলো তাদের যে কর্মপন্থা, তাদের যেই জনগণকে নিয়ে কাজ করার যেই চেষ্টা, আমরা দেখছি যে অনেক জায়গায় অনেক ধরনের গ্যাপ, অনেক ধরনের সংকট, সেই সংকটগুলো তারা মানে মিটাতে পারছে না, সমাধান করতে পারছে না প্রপার যথাযথ উপায়ে। আমরা দেখছি যে অনেক বেশি কর্পোরেশন মাইন্ডসেটে এই সরকারও চলছে, যেমন বিদ্যুৎ জ্বালানি খাতের যেই বর্তমান সংকট, পাশাপাশি শিক্ষাঙ্গনের যে সংকট, সেই সংকটগুলো এখন সমাধান হচ্ছে না প্রপার। সেই জায়গা থেকে আমরা বিদ্যমান রাজনৈতিক দলগুলোর যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা যখন আসলে কাজ করছে না, একই সাথে বামপন্থী রাজনৈতিক দলগুলোর যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা একদিন হয়তো জনগণ নিশ্চয়ই সেগুলো গ্রহণ করবে বলে মনে করি। ধন্যবাদ দাদা, ধন্যবাদ অমর্ত্য রায় দাদা, এবং ধন্যবাদ সুদর্শন রায় আপনাকে আজকের আমাদের এই টক শোতে উপস্থিত হয়ে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আসলে আজকে আলোচনা করছিলাম যে রাজনীতিতে নারী নেতৃত্বের সংকট এবং সমাধান কোন পথে। তো সেটি আমাদের অমর্ত্য রায় দাদা এবং সুদর্শন রায় খুব চমৎকার করে বলেছেন যে আসলে আমাদের সামাজিক বাধা রয়েছে, আমাদের শিক্ষার ক্ষেত্রে বাধা রয়েছে, আমাদের নারীদের সাইবার স্পেসে আসলে
বাধা রয়েছে, সেই সাথে রাজনৈতিক যে দলগুলো রয়েছে, তো তাদের আসলে হয়তো নীতিমালার কিছু ঘাটতি রয়েছে, যেই কারণে আসলে নারী নেতৃত্ব সৃষ্টি হচ্ছে না। তো আমরা আশা করি যে এই সমস্যাগুলো একসময় বর্তমান সরকার বা যারা দায়িত্বশীল রয়েছেন তারা এগুলো সমাধান করে শুধুমাত্র শহরাঞ্চলে নয় এবং হচ্ছে তৃণমূল পর্যায়ে আসলে নারী নেতৃত্ব সৃষ্টি করবেন। তো এই প্রত্যাশা রেখে আজকের মতো আমাদের আজকের এই লাইভ টক শো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ থেকে যারা শুনছিল।